বাবাই বাবাই, আমরা বড় মামুনির কাছে যাব না? হ্যাঁ মামুনি, যাব। কিন্তু তোমার ছোট মামুনি কোথায়? মামুনি তো এখনো তৈরি হয়নি, বোরখা পরছে। সে কি কথা? তোমার মামুনিকে কখন বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, এখনও তৈরি হতে পারেনি। আমিও কতবার করে বলেছি, মামুনি কতক্ষণ কান্নাকাটি করলো জানো? বড় মামুনির কথা ভেবে ভেবেই কেঁদেছে। তোমাকে যেতে বললো বাবাই মামুনি। আমি গেলে তো তুমি এই দিক দিয়ে দুষ্টুমি করতে শুরু করে দেবে। একদমই দুষ্টুমি করব না। তুমি মামুনিকে নিয়ে এসো, আমরা বড় মামুনির কাছে যাব। ঠিক তো? তুমি এখানে থাকলে দুষ্টুমি করবে না তো? বললাম তো দুষ্টুমি করব না। তুমি দাদুকে ডেকে দিয়ে যাও, দাদু এসে আমাকে দেখে রাখবে। ঈশান মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে মুখের দুই পাশে হাত রেখে কপালে চুমু খেলো। মেয়ে ওর বাবার গালে কপালে চুমু দিয়ে তারপর সোফায় গিয়ে বসতেই ঈশান আম্মুকে কয়েকবার ডাকলো। আম্মু আসতেই ঈশান বলতে লাগলো, আম্মু, তুমি এখানে একটু থাকো তো, আমি দেখছি। মিসমি তৈরি হতে এত সময় লাগছে কেন? যাচ্ছ? যাও, আবার ঝামেলা করে বসো না দুজনেই। ঈশান মুচকি হেসে রুমের দিকে চলে গেল। এসে দেখলো মেয়েটা হিজাব পরতে ব্যস্ত, তবে ঠিকঠাক পরতে পারছে না। ঈশান এগিয়ে এসে পেছন থেকে মিশমির কাঁধের উপর হাত রাখল। আয়নাতে ঈশানকে দেখে মেয়েটার সাথে সাথে একটু হাসার চেষ্টা করতেই ঈশান ওকে কাছে টেনে নিল। তারপর দুই হাতে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশাতে মিশমি বলতে লাগলো, এখন কোনো দুষ্টিমি নয় ঈশান, একটা ভালো কাজে যাচ্ছি, এই মুহূর্তে এগুলো না করলে নয়। আরে বাবা, আমি তোমার হিজাবটা পরিয়ে দিতে কাছে আসলাম, দেখি দাও আমার কাছে। মিশমি মুচকি হাসতেই ঈশান ওর থেকে হিজাবটা নিয়ে নিল। তারপর বেশ কিছুটা সময় নিয়ে সুন্দর করে পরিয়ে দিল। মেয়েটার মুখের দুই পাশে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে তারপর হাত ধরতেই বলতে লাগলো, আমি জানি তো, আমার বউটার কাছে না আসলে এখন আমার জান পাখিটা এখান থেকে যেত না, তাই তো নিতে আসলাম। মিশমিও ঈশানের সাথে নিচে আসলো। ঈশান এগিয়ে এসে মেয়েকে কোলে ওঠাতে মিশমি ওর অন্য হাতটা ধরে বাইরে বেরিয়ে আসলো। তারপর গাড়িতে করে বেশ খানিকটা সময় পর তিনজনে একটা কবরস্থানে চলে আসে। আসার পথে মিশমি আর মাইশা অনেক কথাই বলছিল, কিন্তু ঈশান কোনো কথা বলেনি, চুপচাপ গাড়িটা ড্রাইভ করছিল। মাইশা এর মাঝে মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। দুজনেই মেয়েটাকে নিয়ে কবরের সামনে এসে দাঁড়ালো। দুজনে কবর জিয়ারত করলো বেশ অনেকটা সময় নিয়ে। তারপর চলে যাবার সময় ঈশান একটা মায়া ভরা দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে রইল। এখন প্রশ্ন হলো, এখানে কি হচ্ছে? আপনারা হয়তো ভাবছেন ওরা যে কবরটা জিয়ারত করলো সেটা কার কবর? আসলে যে মানুষটা এখানে শুয়ে আছে সে আর কেউ না, ঈশানেরই ভালোবাসার মানুষ, মৌ, যাকে কলেজে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল ঈশান। যে মেয়েটা ওর থেকে বয়সে 2 বছরের সিনিয়র থাকা সত্ত্বেও ওকে ভালোবেসেছিল, যার ঔরসজাত সন্তান মাইশা। তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে মিশমিকে? আসলে মিশমি ঈশানের ওয়াইফ। আপনারা আরও হয়তো ভাবতে পারেন যে আগে পরে দুজনের বিয়ে হয়েছে, কিন্তু না। ঘটনার সূত্রপাতটা ঠিক আজ থেকে প্রায় 4 বছর আগের। আর সেদিন যে ঘটনাটা ঘটে, ওদের দুজনের একসাথেই বিয়ে হয়েছিল ঈশানের সাথে। ভাবতে হয়তো অবাক লাগতে পারে, তবে ঘটনাটা ঠিক যেখান থেকে আমরা তবে ঘটনাটা ঠিক যেখান থেকে শুরু, আমরাও ঠিক সেখানেই যাব। তার জন্য আমাদের ফিরে যেতে হবে 4 বছর আগে, আর সেই পুরনো স্মৃতিতে। মিশমি ঈশানের আব্বুর বন্ধুর মেয়ে। ঈশানদের বাসা থেকে মিশমিদের বাসার দূরত্বটা 2-3 মিনিটের। ঈশানের আব্বু বিজনেসের কাজে বারবার শহর বদলি করে, আর এই শহরে এসেছে বেশ অনেক দিন হয়ে গেছে। তারপরে এই শহরে এসে প্রিয় বন্ধুকে পেয়ে এখান থেকে যাচ্ছিল না। প্রথমে যখন এই শহরে আসে তখন মিশমির সাথে দেখা হয়। মেয়েটার সাথে পরিচিত হয় ঈশান আব্বুর বন্ধুর মেয়ে হিসেবে। মিশমি মেয়েটা ঈশানের থেকে সিনিয়র জানার পর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে, কারণ মেয়েটা অনেক রাগী ছিল। তাই ঈশান সবসময় নিজেই দূরে থাকার চেষ্টা করত, কিন্তু সেটাই যেন ওর জন্য অনেক বেশি ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ মিশমি মেয়েটা একটু রাগী হলেও মনের দিক থেকে অনেকটা ভালো। প্রতিনিয়ত ওদের বাসায় যাতায়াত করত ভদ্রমহিলা, আর মেয়েটা ওর প্রতি দুর্বল ছিল।
ঈশান ততদিন অবধি জানতে পারেনি যতদিন ঈশান মৌয়ের প্রেমে পড়েনি। কারণ মিশমি ঈশানের সাথে প্রতিনিয়ত ঝামেলা বাঁধাতো আর ঝগড়া করত। ঈশানের সাথে ঝগড়া না করতে পারলে যেন মিশমির দিন কাটে না। তাই ঈশান ভাবতো এর সাথে তেমন কিছু হওয়া সম্ভব না। আর মিশমিকে নিয়ে এসব কিছু ভাবেওনি কখনো ছেলেটা। অনার্স ফার্স্ট ইয়ারে যখন ঈশান ভর্তি হলো, ঠিক তখনই মৌ অর্থাৎ ঈশানের সিনিয়র ক্রাশের সাথে দেখা হয়। সেদিন কলেজে এসে যখন মেয়েটাকে প্রথমবার দেখেছিল, মনে হচ্ছিল একটা পুতুলকে দেখছে। নীল থ্রিপিস, নীল চুড়ি আর চোখে চশমা পরাতেই সবার থেকে মেয়েটাকে একদম আলাদা লাগছিল। সব মিলিয়ে যেন একদম একটা পরী ওর সামনে দাঁড়িয়েছিল। মেয়েটা কেমন ছোট্ট ছোট্ট করে কথা বলছিল, তার উপর ঠোঁটের নিচে তিলটা আর গালে টোল পড়লে আরও বেশি সুন্দর হয়ে ফুটে উঠেছিল। মেয়েটা যেন একটা স্বপ্নের রানী হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছিল। সেদিন থেকে ঈশান মেয়েটার প্রতি ফিদা হয়ে যায়। প্রতিনিয়ত মেয়েটাকে খোঁজখবর নিতে আরম্ভ করে। মৌয়ের অতীত বর্তমান সম্পর্কে খোঁজখবর নিতে লাগলো। জানতে পারে মেয়েটার আজ অবধি কোনো বয়ফ্রেন্ড হয়নি, আর নিজে থেকেও কোনো ছেলের সাথে সম্পর্কে জড়ায়নি। তবে ঈশানের কেমন যেন সন্দেহ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এত সুন্দরী একটা মেয়ের কিনা বয়ফ্রেন্ড নেই। তাই বারবার সবার কাছ থেকে জিজ্ঞেস করছিল। শেষে ঈশানের একটা ফ্রেন্ড আবার বিষয়টা শুনে আর দেখে ফেলে। তারপরেই ছেলেটাকে সবাই চ্যাংদোলা করে ধরে। ঈশানের বন্ধুরা বলতে আরম্ভ করে, তোর ধান্দা বলতো, ওই সিনিয়র মেয়েটার খোঁজ খবর নিচ্ছিস কেন? তুই তো জানিস উনি আমার থেকে এক ব্যাচ সিনিয়র, তাহলে কেন ওনার এত খোঁজ খবর নিচ্ছিস? তোর বড় ভাইয়াও তো নেই যে তার বিয়েটা দিবি। ধ্যাত, বড় ভাইয়ের জন্য খুঁজতে যাব কেন? আমি নিজের জন্য খোঁজখবর নিচ্ছি। তাছাড়া আমি কি দেখতে খারাপ নাকি? ওই আপুটার সাথে আমাকে মানাবে না বলো? মানাবে, তবে ছোটো ভাই হিসাবে। তুমি এটা নিয়ে ভেবো না যে ওই মেয়েটা তোমার সাথে প্রেম করবে কিংবা তোমার প্রতি দুর্বল হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এক গাদা ছেলে ওনার পিছনে পড়ে আছে। কলেজে আসার প্রথম দিন থেকেই দেখছি যে তুই কিছু একটা লুকানোর চেষ্টা করছিস। আর আজকে যদি মেহেদির থেকে জানতে না পারতাম, তাহলে মনে হয় না তুই কখনো আমাদের এসব কিছু বলতে। এখনও সময় আছে, এসব থেকে নিজেকে সরিয়ে নেয়। আর যদি অন্য কাউকে পছন্দ হয় সেটা বলো, আমরা দাঁড়িয়ে থেকে তোর প্রেমটা করিয়ে দিব। যাকে পছন্দ হয়েছে তার বাইরে আমার যেতে ইচ্ছে করছে না। তাছাড়া পছন্দ হলেই যে প্রেম করতে হবে তার তো কোনো মানে আছে নাকি? সিনিয়র আপু আছে, থাকবে, আর ক্রাশ হিসেবে থাকবে। সব সময় ক্রাশকে ভালোবাসতে হবে, তাকে বিয়ে করতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না? বুঝেছি, তোকে দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় আবুটাকে গিয়ে বলেই দিই, তারপর দেখা যাক কি হয়। খেপেছিস? তারপর থাপ্পড় টাপ্পড় খাবি নাকি ছেড়ে দে? যার প্রেম সেই বুঝে নিবে। এতদিন যেহেতু আমাদের থেকে সবটা লুকাতে পেরেছে, তাই নিজে থেকেই সবটা করতে পারবে। কি বলিস? ঈশান ওদের কথাতে তেমন কিছু বলল না। তবে এই বিষয়টাই আবার ঈশানের আব্বুর বন্ধুর মেয়ে মিশমি কেমন করে যেন দেখে ফেলে আর জানতে পেরে যায় সবটা এক সপ্তাহের মধ্যে। তারপর যখন মেয়েটার আশেপাশে ঘুরঘুর করতে থাকে, তখন মিশমি অনেকটা রেগে যায় আর সেদিন ঈশানের বাসায় চলে আসে। তারপর একদিন মেয়েটা ঈশানের রুমে আসতেই দেখে ছেলেটা আধশোয়া হয়ে বসে কিছু একটা ভাবছে। মিশমি এসে তাড়াহুড়ো করে রুমে ঢুকে দরজা লক করে দেয়। ঈশান মেয়েটাকে দেখেই উঠে বসে। তারপর ওর সামনে এসে বসেই মিশমি ঈশানের শার্টের কলার ধরে ওর অনেকটা কাছে চলে আসে। তারপর ঠোঁটের কাছে ঠোঁট জোড়া এনে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিতেই ঈশান বলতে লাগলো, কি 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 হয়েছে তোমার? এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? কোনো সমস্যা হয়েছে? শরীর খারাপ করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শরীর খারাপ করেছে, আমার দেহ মন সব খারাপ হয়ে গেছে। সেটা শুধু তোর জন্য, তুই বুঝতে পারছিস না? মানে কি এসবে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কিছু বাজে বাজে কথা বলছো, যেটা বলার ভালোভাবে বলো। হ্যাঁ, তোর প্রেমে পড়ে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। তোকে ভালোবাসি, সেই জন্যই আমার সব কিছু এলোমেলোই অগোছালো হয়ে যাচ্ছে। এতদিন যাবৎ তোকে চোখের সামনে থেকে দেখেছি, তোর প্রতি দুর্বলতা প্রকাশ করার চেষ্টা করেছি, সিরিয়াসনেস দেখাচ্ছি, এত আদর ভালোবাসা আর কেয়ারিং দেখাচ্ছি, সেটাতেও তোর কম মনে হলো? তুই কি একটাবারও বোঝার চেষ্টা করলি না যে আমি তোকে কেন সব সময় এত নজরে রাখি, কেন সব সময় তোর আশেপাশে থাকি? না, এসব বিষয় নিয়ে তো কখনো ভাবা হয়নি। তাছাড়া তুমি আমার আব্বুর বন্ধুর মেয়ে, তাই তোমাকে নিয়ে এসব ভাবার কোনো প্রশ্নই আসে না।
তার উপর আবার আমার থেকে প্রায় 2 বছরের সিনিয়র, তাহলে তোমাকে নিয়ে এসব কেনই বা ভাববো আমি? তাহলে কাকে নিয়ে ভাববি? ওই মেয়েটাকে নিয়ে ভাববি, যাকে আমার থেকে দেখতে সুন্দর, তাকে নিয়ে? সেদিন ঈশান মিশমির কথাতে হতভম্ব হয়ে গেছিল। হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ মিশমির দিকে তাকিয়েছিল। মেয়েটা যেটা করেছে সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না, কারণ মেয়েটা রাগের বশে ঈশানের ঠোঁটে কিস করে বসে। কয়েক সেকেন্ডের পর আবার ছেড়েও দেয়। তারপর হুটহাট করে ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আমি তোকে ভালোবাসি বেবি। তুই কেন বুঝতে পারছিস না? তোর প্রতি এত রাগ জেদ দেখাই কেন? তুই এইটুকু কেন বুঝতে পারলি না? আমি কি এতটাই তোর থেকে বয়সে বড় যার জন্য আমাকে নিয়ে একটু ভাবা গেল না? আমি তোকে এত ভালোবাসি আর তুই আমার ভালোবাসাটাকে এত কাছ থেকে দেখতে পেলিও না, অন্য কারোর কাছে চলে গেলি। এর থেকে আফসোস আমার জন্য আর কি হতে পারে বল? আমি তোকে এত ভালোবাসলাম আর তুই আমাকে বুঝতেই পারলি না। কি করে আমি তোকে বোঝাবো? তোকে ছাড়া আমার একটা দিনও চলবে না ঈশান। তোকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, বিশ্বাস করছো না? আমি না তোকে ছাড়া থাকতে পারবো না। তুই তুই মেয়েটাকে ভুলে যা। আমি জানি তোদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুই তুই মাত্র ওকে পছন্দ করেছিস, তাই না শোনা? আমাকে ভালোবাসবি তুই, বল না। মিশমির এমন ধারা কথাতেই ঈশান প্রথমে হতবুদ্ধি হয়ে গেলেও পরবর্তীতে যখন মেয়েটা এরকম পাগলামি করছিল তখনই নিজে থেকে ওকে ছাড়িয়ে নেয়। তারপর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগে, দেখো আপু, তুমি কিন্তু পাগলামি করছো। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো এসব কখনো সম্ভব নয়। তার উপর তুমি আমার থেকে বয়সে বড়, তাই এগুলো কখনোই সম্ভব না। ওই মেয়েটা কি তোর থেকে বয়সে বড় না বল? ওই মেয়েটা কি তোকে ভালোবাসে? বাসে না তো। আমি খোঁজ খবর নিয়েছি, তোদের মাঝে কোনো সম্পর্ক নেই। তাহলে তুই ওকে আপু বলেছিস, তাহলে আমাকে নতুন করে আপু কেন বানাচ্ছিস? আমি তো খুব ভালো করেই জানি তুই ওকেও ভালোবাসতে পারিসনি, তাহলে তুই আমাকে আপু কেন বলছিস? এতদিন তো তুমি করে বলতি, আর আজকে তাহলে আমাকে আপু কেন বলছিস বল না? মিশমি কথাটা বলেই ছেলেটাকে আবারও জড়িয়ে ধরতে গেলে ঈশান উঠে গেল। তারপর ওর কাছে যেতে গেলেই মেয়েটা বারবার করে ওকে দূরে সরিয়ে দিতে লাগলো। ঈশানের মনে হচ্ছে যে এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই বারবার করে যখন মিশমি কাছে আসার চেষ্টা করছে ততবারই ঈশান ওকে দূরে সরিয়ে দিচ্ছে। ঈশান জানে না এখন কি করবে, তবে এই মেয়েটার যে পাগলামি করছে তাতে ওর বিরক্ত লাগছে। ঈশান বেড থেকে উঠে যেতেই মিশমি পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেবি প্লিজ আমার কথাটা শোন। আমি তোকে ছাড়া না থাকতে পারবো না, বিশ্বাস কর। আমি তোকে না পেলে সত্যি মরে যাবো জান। তুই তুই আমাকে বল, তুই তুই ওকে না আমাকে বিয়ে করবি? আমাকে ছাড়া তুই অন্য কারোর কথা ভাববি না আজকে থেকে। তুই শুধু আমার বল, তুই এরপর থেকে আর ওই মেয়েটার কথা ভাববি না। আমি কিন্তু তোকে না পেলে সত্যি মরে যাবো, বিশ্বাস কর বেবি। আমি না তোকে ছাড়া অন্য কিচ্ছু ভাবতে পারি না, শুধু তোকেই ভালোবাসি আর তোকেই চাই যা। কিন্তু আমি তোমাকে চাই না। আমি তো তোমাকে নিয়ে এমন করে ভাবিনি, আর তোমার প্রতি আমার এমন কোনো ফিলিংসও নেই। আমি তোমাকে নিয়ে এইসব কিছু চিন্তাও করে দেখিনি। আমি শুধু তোমাকে আমার আপুর বন্ধুর মেয়ে ছাড়া আর কিছুই ভাবিনি। তাছাড়া তোমাকে নিয়ে এসব আব্বু আম্মুর পক্ষে সম্ভব না, কারণ আব্বুর সাথে তোমার আব্বুর সম্পর্কটা নষ্ট হবে। আমরা সমবয়সী কিংবা তোমার থেকে বয়সে বড় হলে এসব নিয়ে না হয় আমরা ভেবে দেখতাম। তাছাড়া এখন এসব বিষয় নিয়ে ভাবার সম্ভব না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। তাই তুমি আমাকে ভালোবাসলেও কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। দয়া করে এইসব বিষয় নিয়ে জোর জবরদস্তি করো না। প্রেম ভালোবাসা বলে কয়ে হয় না, তার উপর জোর করে ভালোবাসা হয় না। তুমি আমাকে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা জোর করে হয় না মিসমি আপু, তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। বেবি তোমাকে আমার চাই। তুই বিশ্বাস কর, আমি তোকে ছাড়াচ্ছি অন্য কোনো কিছুই ভাবতে পারি না। তোকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। তুই ভুলে গেছিস কতদিন যাবতীয় এলাকাতে যা আছিস? আসার পর থেকে আমি তোকে নজরে নজরে রেখেছি। আমি অন্য কোনো ছেলের দিকে তাকাইনি পর্যন্ত, কারণ আমি ভেবেছি আমার পিছেটা আমার জন্য আছে। আমি তোকে ভালোবাসি আর তোকেই পেতে চাই। বিশ্বাস কর বেবি, তোকে যদি না পাই তাহলে কি করবো আমি নিজেও জানি না। তুই আমাকে বল, তুই ওই মেয়েটার দিকে তাকাবি না? তুই ওকে না আমাকে ভালোবাসবি? আমাকে একটু সুযোগ করে দিস না। আমি কথা দিচ্ছি, আমি তোকে সবটা উজাড় করে দিয়ে ভালোবাসবো শোনা। আপু, তুমি বুঝতে পারছো না, ভালোবাসা জোর করে হয় না।
তারপরও কেন আর এরকম পাগলামি করছো বলো তো? আচ্ছা আমি ময়ের থেকে কি দেখতে খারাপ? আমি সুন্দর না বল? আমি তোর সাথে ঝগড়া করি, তোকে ভালোবাসি বলে সব সময় তোকে চোখে চোখে রাখতে চাই। ভালোবাসার মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে পারে না বল? আমি তো তোকে ভালোবাসি, তাহলে তুই কেন আমার কথা বুঝতে চাইছিস না? তুমি কি জোর করে আমার থেকে ভালোবাসা আদায় করতে পারবে? পারবে না তো। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। ঈশান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। মিশমি সেখানে বসে কিছুক্ষণ কান্নাকাটি করেছে। তবে আম্মুর সামনে বেশ স্বাভাবিকভাবেই আসলো। তারপর বলতে আরম্ভ করলো। শাশুড়ি আম্মু, তোমার ছেলেকে কিন্তু চোখে চোখে রেখো, খুব বেশি বাড়াবাড়ি করছে। আমি কিন্তু আগেই বাসায় উঠে আসবো বলে দিলাম। ঈশান পানি খাচ্ছিল। ঠিক তখনই মেয়েটা এরকম কথা বলাতেই ছেলেটা খকখক করে কেসে উঠল। মিশমি তাড়াহুড়ো করে এসে ঈশানের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। কি হয়েছে শোনো? তুমি এমন কেসে উঠলে কেন? ঈশান কোনো রকমে পানিটা শেষ করে সেখান থেকে দৌড়ে রুমে চলে গেল। মিশমি বুঝতে পারলো ছেলে লজ্জা পেয়েছে। মিশমি কিছুক্ষণ আম্মুর সাথে বসে কথা বলল। পরদিন যখন ঈশান কলেজে গেল, ঠিক আগের দিনের মতোই মৌ মেয়েটার পেছনে ঘুরল। বিষয়টা দেখে মিশমি প্রচণ্ড পরিমাণে রেগে গেল। মেয়েটা ভাবলো ঈশানকে সবার সামনে বললে হয়তো ছেলেটার মাইন্ডে লাগবে, তাই চাইছে না ওকে রাগিয়ে দিতে কিংবা কোনোভাবে আঘাত দিতে। মিশমি প্রতিনিয়ত ঈশানকে যতবারই ভালোবাসার কথা বলে ততবারই ঈশান ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জানি না মিশমি মেয়েটা কেন ওর জন্য এতটা পাগল। আমাদের সাথে বোধহয় এটাই হয়, আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে না, আর যারা আমাদেরকে ভালোবাসে সেই মানুষটাকে আমরা ভালোবাসতে পারি না। তাই ছেলেটা যে মেয়েকে পছন্দ করে সেই মেয়েটা জানেও না এই পিচ্চি ছেলেটা কিনা ওর পেছনে পড়ে আছে। মাঝে এমন করে কেটে গেছে একটা মাস। এই একটা মাসেই ঈশান প্রতিনিয়ত মেয়েটার পেছনে পড়েছিল আর নিজের মনের কথাগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো কথা হয়নি। অন্যদিকে মিশমি নিজের ভালোবাসার কথাগুলো প্রতিনিয়ত ছেলেটাকে বলেই যাচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না, কারণ ঈশানের মনে যে অন্য কিছু চলছে। মিশমি প্রতিনিয়ত কান্নাকাটি করে ঈশানের সামনে, তারপরও ছেলেটার মনে কোনো মায়া হচ্ছে না। কয়েকদিন পরের ঘটনা, সেদিন ঈশান কলেজে মৌয়ের পিছু নিতে আরম্ভ করে। ছেলেটা যখনই মৌয়ের ক্লাসরুমের সামনে যাবে তার একটা ক্লাস আগে থেকেই কেউ একজন ওর হাত ধরে টেনে নিল, তারপর ওকে একটা ফাঁকা ক্লাসরুমের ভেতর নিয়ে আসে। ঈশান বিরক্ত নিয়ে পিছন দিকে ফিরে যাকে দেখে তাকে দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না, কারণ মিশমি আপু ওর হাত ধরে টেনে এনেছে। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটার ফলে ঈশান ভয় পেয়ে গেছিল। ছেলেটা ভাবতে পারেনি যে মিশমি আপু ওকে এখানে নিয়ে এসেছে। রুমের মধ্যে নিয়ে আসলেও দরজাটা লাগালো না। মিশমি ঈশানকে দুই হাতে দেওয়ালের সাথে আটকে দিল, মেয়েটা ওর বুক বরাবর। ঈশানের মনে হচ্ছে মিশমিকে জড়িয়ে ধরলে ওর থুতনিটা মিশমি আপুর মাথায় ঠেকবে। অন্যদিকে মিশমি রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান বেরিয়ে যেতে গেলে মেয়েটা ওর আরেকটু কাছে চলে আসলো। তারপর নিজেই ছেলেটার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে শার্টের কলার আঁকড়ে ধরে বলতে লাগলো। কি সমস্যা তোমার? এরকম ছটফট করতেছো কেন ঈশান? তুমি বুঝতে পারছো না যে আমি তোমার এসব কর্মকাণ্ডের জন্য কষ্ট পাচ্ছি? আমার তাতে কিছু যায় আসে না। আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি ওই মেয়েকে পছন্দ করি আর ভবিষ্যতে ভালোবেসে বিয়ে করব। কি আছে ওর মধ্যে যেটা আমার মধ্যে নেই? যার জন্য এতগুলো দিন ধরে তোমাকে ভালোবাসার পরেও তুমি আমাকে ভালোবাসতে পারলে না? যার জন্য আমার ভালোবাসাটা এতদিনের আদর কেয়ারিং তোমার কাছে তুচ্ছ বলে মনে হয়ে গেল? সত্যি করে বলো তো, ও তোমাকে কি এমন বলেছে আর কি পেয়েছো ওর মাঝে? আমার জানা মতে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তোমাদের কখনো কথাও হয়নি। তাহলে তুমি আমাকে কেন ভালোবাসো না বেবি? আমার কথা শোনো, আমি বলছি দেখো, আব্বু আমাকে রাজি করাবো। আঙ্কেল আন্টি অনেক আগে থেকেই রাজি, শুধু তোমার দিকেই চেয়ে আছে। বলছে তুমি রাজি হলে দেখবে আমাদের বিয়েটা হবে। অন্যদিক থেকে এবার দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন মুখে হাত দিয়ে বেশ খানিকটা অবাক হওয়ার ভঙ্গিতে বলতে লাগলো। ওয়াও, তোমরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? দুজনে দরজার দিকে তাকাতে ঈশান যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেল, কারণ মৌ আপু দাঁড়িয়ে আছে। আর মেয়েটাকে দেখার পর ঈশানের তো মনে হচ্ছিল যেটুকু আশা ভরসা ছিল সেটুকু আজকে শেষ হয়ে গেছে, কারণ মিশমি এমনভাবে ওর কাছে এসে দাঁড়িয়ে আছে আর এমনভাবে ওর সামনে শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে, যার জন্য মৌয়ের ওকে ভুল বোঝার জন্য যথেষ্ট ছিল। কথাগুলো মাথায় ঘুরপাক খেতেই ঈশান মিশমিকে ছাড়িয়ে নিতে গেলে তখনই মেয়েটা ওর গালে চুমু খেয়ে নিল।
মিশমি ঈশানের গালে টুস করে চুমু খেয়ে বলতে লাগলো, এখন নয়, তবে সরাসরি আমরা দুইজনে হাজব্যান্ড ওয়াইফ হব। কেন আমাদের মানেনি বলো? যদি দেখে মনে হচ্ছে না তোমরা সিনিয়র জুনিয়র, এই ছেলেটাকে আমি দেখেছি, ও আমাদের থেকে নিশ্চয়ই জুনিয়র। হ্যাঁ, ও আমার পিচ্চিটা, আমার বেবিটা, তাই জন্যই তো এতগুলো ভালোবাসি আমার বেবিটাকে। মিশমি ঈশানকে আবারও কিস করতে গেলেই ছেলেটা ওর মুখটা ধরে ফেলল আর নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, এসব আদি খেতাব বন্ধ করো। দেখো আপু, আমি তোমার থেকে জুনিয়র, আর জুনিয়র হয়ে একটা সিনিয়র মেয়েকে কি করে বিয়ে করব? কিভাবে ভালোবাসবো তোমাকে? খামাখা এসব পাগলামি করো না। দেখো আপু, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। খামাখা উনি আমাকে ডিস্টার্ব করছে। আর হ্যাঁ, উনি আমার বাবার বন্ধুর মেয়ে, তার মানে এই না যে ওনাকে আমার বিয়ে করতে হবে। ঈশান কথাটা বলে এক প্রকার রেগে সেখান থেকে চলে গেল। অন্যদিকে মিশমি সেখানে দাঁড়িয়ে রইল। মৌ একটু মুচকি হেসে চলে যেতেই ঈশান কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল। এর মাঝে কোথা থেকে যেন মিশমি আপু এসে ঈশানের হাত ধরে জোর করে এনে একটা সাইডে নিয়ে আসে। ঈশান মেয়েটার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলতে লাগলো, কি সমস্যা তোমার? এরকম জোর জবরদস্তি করছো কেন? জোর করে কি ভালোবাসা আদায় করতে পারবে, নাকি জোর করে আমার কাছে আসতে পারবে? তাতে আমার ভালোবাসা পাবে? মানলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো বাসি না, আমি আপুটাকে ভালোবাসি। তাহলে কেন তুমি বুঝতে চাইছো না? ঈশানের কথাতে মিশমি এবার কেঁদে ফেলল। মুখে হাত দিয়ে বলতে লাগলো, আমি যদি তোমাকে না পাই, সত্যি কিছু একটা করে ফেলবো ঈশান। বেবি, আমার কথাটা শোনো, আমি না তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। ওই মেয়েটা তোমাকে চাই না বলো? ও জানেও না যে তুমি ওর সাথে রিলেশনে যেতে চাও কিংবা ওকে পছন্দ করো। সত্যি করে বলো না, তোমার কি আমার প্রতি একটুও মায়া হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আজকে আব্বু আম্মুকে গিয়ে বলবো তোকে আমার চাই। যে করে হোক আমি তোকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। শোনো শোনো, বিশ্বাস করো প্লিজ। তোমার যা খুশি তাই করো, উল্টাপাল্টা কিছু বলে আমার সম্মানটা নষ্ট করো না। তুমি আমার থেকে সিনিয়র, তাই বলে তোমার সম্মান আছে, কিন্তু আমার নেই তেমনটা ভেবো না। ঈশান কথাটা বলে সেখান থেকে চলে যায়। তারপর বাসায় চলে আসে। পরদিন যখন কলেজে আসে মিশমিকে দেখতে পেল না। তারপর এসে মৌ আপুকে খুঁজতে লাগলো। আশেপাশে অনেক খোঁজার পর ক্যান্টিনে পেল। ঈশান এসে ওর পাশে দাঁড়াতে তখন মৌ অবাক হলো আর বেশ খানিকটা আগ্রহ নিয়ে হেসে বলল, আরে রোমিও যে, বসো বসো। তো একা কেন? তোমার জুলিয়েট ম্যাডাম কোথায়? ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ওর বন্ধু বান্ধবীদের দেখে আশেপাশে তাকালো। তারপর সবার উদ্দেশ্যে বলতে লাগলো, আপু, সবাইকে একটু যেতে বলতেন, তাহলে আপনার সাথে পার্সোনাল কিছু কথা ছিল। আসলে কালকে বিষয়টা নিয়ে তাই বলছিলাম কি, যে যদি কেউ কিছু মনে না করেন। এই তোরা ক্লাসের দিকে যা, আমি ওর কথাগুলো শুনে আসি। কি বলতে চাই শুনে আসি। বান্ধবীর কথাতে সবাই চলে যেতেই ঈশান সামনাসামনি বসলো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সামনে থাকা পানির বোতল থেকে পানিটুকু ঢকঢক করে খেয়ে নিল। সামনে থাকা আপুটা বেশ খানিক অবাক আর ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মৌয়ের মুখে মিষ্টি একটা হাসি। কিছু বলতে যাবে তার আগে ঈশান মেয়েটার হাতের ওপর একটা হাত রাখলো। ভদ্রমহিলা চোখ বড় বড় করে তাকালো। ঈশান হাতটা সরিয়ে নিল আর বলতে লাগলো, সরি আপু, আসলে এমন হুটহাট করে টাচ করা ঠিক হয়নি। আসলে কি বলবো, কি থেকে কি শুরু করব কিছু বুঝতে পারছি না, তাই ভেবেছিলাম আপনার হাতের ওপর হাতটা রাখলে আমি একটু কনফিডেন্স পাবো, তাই আর কি রেখেছিলাম। সরি, কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, কি মনে করব? তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই মনে করার কিছু নেই। ছোট ভাই বলে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না প্লিজ। মানে? আগে কালকের বিষয়টা নিয়ে বলি। আসলে কালকে যে মেয়েটার সাথে আমাকে দেখেছেন, উনি আপনারই ক্লাসমেট, আপনার সাথে একই ডিপার্টমেন্টেই পড়ে, আর আমার আব্বুর বন্ধুর মেয়ে। আমার বাসা থেকে 2-3 মিনিটের দূরত্ব ওনার বাসাটা, প্রতিনিয়ত আমাদের যাতায়াত। তবে আপনার মতোই আমার থেকে সিনিয়র, সেজন্য আমি এসব নিয়ে ভাবিনি। তার উপরে সবচেয়ে বড় বিষয় কি জানেন তো, উনি আমাকে কবে থেকে কখন কোথা থেকে পছন্দ করে সেটা আমি জানি না, তবে উনি সেদিন থেকেই বলেছে, যেদিন থেকে শুনতে পেরেছে আমি কাউকে পছন্দ করি, সেদিন থেকে আমার পেছনে পড়ে আছে। বারবার বলছে আমাকে নাকি ভালোবাসে, আমাকে নাকি বিয়ে করতে চায়। এসব পাগলামিতে আমি সায় দিইনি, কারণ যেখানে আমি ওনাকে পছন্দ করি না, সেখানে ওনাকে ভালোবেসে নিজের করে নিব কি করে?
সেটা ঠিক, তবে এই মেয়েটা তোমার জন্য প্রচণ্ড পরিমাণে পাগলামি করছে, সেটা কালকে দেখে বুঝতে পারলাম। আর তোমাকে ভালোবাসে বলেই এরকম কথা বলেছে। না হলে তুমি বুঝতে পারছো একটা সিনিয়র মেয়ে একটা জুনিয়র ছেলের সাথে কি করে সম্পর্কে জড়ানোর কথা বলতে চাই? কারণ তোমাকে ভালোবাসে যদি অন্য কারোর সাথে সম্পর্ক না থেকে সামান্য পছন্দ করে থাকো, তাহলে আমি বলবো মেয়েটার সাথে তুমি সম্পর্কে যেতে পারো আর বিয়েটাও করে নিতে পারো। আজকালকার সম্পর্কে প্রতি কার কোনো বিশ্বাস নেই, তাই তুমি চাইলেই ওকে বিয়ে করে নিতে পারো। মেয়েটা দেখতে শুনতে বেশ মিষ্টি, তোমাকে অনেক ভালোবাসে। আপু, আমি আমার কথা শেষ করতে পারিনি, তার আগে আপনি আমার কথা বলছেন। আপনি আমার কথাগুলো তো শোনেন। হ্যাঁ বলো। আচ্ছা, সবই ঠিক আছে, বলবে ভালো কথা, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি না যে তুমি আমাকে কেন বলতে চাইছো এইসব। কারণ বিষয়টা আপনাকে নিয়ে। তাছাড়া কালকে আপনি আমাদের একসাথে দেখলেন, আপনি হয়তো আমাদের বাজে ভেবেছেন আর মনে করেছেন যে আমাদের মাঝে সম্পর্ক আছে, তাই আর কি ভাবছিলাম আপনার ভুলটা ভাঙানো দরকার। তাতে কি এমন হবে? আরে বাবা, বললাম না বিষয়টা আপনাকে নিয়ে। বিষয়টা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে আমি যাকে পছন্দ করি সে মেয়েটার কেউ নাই আপু, আপনি নিজেই। আমি জানি এত বড় সাহস করাটা আমার পক্ষে ঠিক হয়নি, তবে এটা ঠিক যে আমি আপনাকে পছন্দ করি আর সত্যি মনে হয় আমি আপনাকে ভালোবাসি। আর কালকে ওই মেয়েটার সাথে দেখে হয়তো আপনি আমাকে ভুল বুঝবেন। আমার প্রতি কোনো অনুভূতি আবেগ না থাকলেও আমার প্রতি আপনার প্রতি আছে। আমি আপনাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। আর সবচেয়ে বড় বিষয় কি বলেন তো, ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে প্রথমবার দেখেই আমি আটকে গিয়েছিলাম। আর আমি জুনিয়র হয়ে সব কথা বলা হয়তো আমার জন্য ঠিক হচ্ছে না, তবে কি করব বলেন, সবাইকে তো সবার পছন্দ হয় না। আপনি কি হঠাৎ করে চোখে পড়ে গেছে, তাই আমি চাইছি না অন্যদিকে যেতে, সেই জন্যই আর কি আপনাকে ভালোবাসার কথাটা বলে ফেলেছি। এখন আমি জানি না আপনি এসব নিয়ে কতটুকু ভাবতে হবে। এখন আমি জানি না আপনি এসব নিয়ে কতটুকু ভাবতে পারবেন। আর যদি থাপ্পড় চড় দেওয়া থাকে তাহলে এখানেই দিতে পারেন, কিন্তু ক্যাম্পাসের সবার সামনে দিলে আমার সম্মানটা খুব লাগবে আপু। এবার মৌ হুটহাট করে যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। মেয়েটা প্রথমে রাগ করলেও পরবর্তীতে উঠে দাঁড়ালো। তারপর ঈশানের কথাটা শেষ হতেই ওর গালে এক হাত রেখে গালটা টেনে দিয়ে একটু মিষ্টি করে হেসে সেখান থেকে চলে গেল। ঈশান বুঝতে পারল না এই হাসির মানে, তবে ছেলেটার মনে হচ্ছে আপু অতটা রাগ করেনি যতটাও ভেবেছিল। এসব বলার পর হয়তো মৌ আপুকে থাপ্পড় মারতে পারত, কিন্তু তেমন কিছুই হয়নি। অন্যদিকে মিশমি বাড়ি এসে তুল কালাম শুরু করে দিয়েছে। ওর আব্বু আম্মুকে জানিয়ে দিয়েছে ও ঈশানকে পছন্দ করে, ভালোবাসে, আর ওই ছেলেকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এইসব বিষয় নিয়ে মিশমি প্রচণ্ড পরিমাণে পাগলামি করছে। মিশমির আব্বু আম্মু প্রথমে মানতে চাইছিল না। যখন জানতে পারলো যে ঈশানের অন্য কাউকে পছন্দ আছে আর ছেলেটার ওর প্রতি কোনো চিন্তা ভাবনাই নেই, তাই ওর আব্বু আম্মু এসব মানতে নারাজ ছিল। মিশমি পরবর্তীতে আবারও ভাবে ঈশানের সাথে দেখা করবে, কথা বলবে, কলেজে আসবে, আর তাই করে। কিন্তু ঈশান প্রতিনিয়ত মেয়েটাকে এড়িয়ে যাচ্ছে। এদিকে ঈশান সবসময় মৌয়ের আশেপাশে থেকে কথা বলার চেষ্টা করে, সিরিয়াসনেস দেখানোর চেষ্টা আর কেয়ারিং দেখাতে আরম্ভ করে। মৌয়ের বান্ধবীরা বলতে আরম্ভ করে যদি ছেলেটাকে পছন্দ হয় তাহলে রিলেশনে যেতে। তাছাড়া ছেলেটা দেখতে শুনতে ভালোই, তাই ওর সাথে সম্পর্কে যেতেই সমস্যা হবার কথা নয়। মৌয়ের অবাক লেগেছিল এটা ভেবে যে ছেলেটার গার্লফ্রেন্ড আছে, কিন্তু পরবর্তীতে যখন বলল ওকে পছন্দ করে না, তখন মৌ এসব বিষয় নিয়ে ভেবেছে। তারপর একটা মাসেই যেন ঈশানের প্রতি মৌয়ের দুর্বলতা বাড়ল। শেষ যেদিন ঈশান মৌয়ের সাথে কথা বলবে ভাবলেও তার আগে কখনোই ঈশানের মনে হয়নি যে মৌ ওকে নিয়ে তেমন কিছু ভাবে। তাই সেদিন ঈশান বেশ খানিকটা প্রস্তুতি নিয়ে এসেছে, কারণ এই মুহূর্তে ওকে যদি না বলতে পারে তাহলে এই বিষয়টার ঝামেলা হয়ে দাঁড়াবে। মেয়েটাকে বুঝিয়েই আব্বু আম্মুর কাছে নিয়ে যাবে, যেই ভাবা সেই কাজ। ঈশান এসে ক্যাম্পাসে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল। তারপর খুঁজে না পেয়ে মেয়েটার নম্বরে ফোন দিয়েছে। কয়েকবার বাজার পরও যখন কল রিসিভ করেনি, অনেকক্ষণ বাদে যখন মেয়েটা ফোন চেক করলো তখন ঈশানের মেসেজ দেখে কলেজের পেছন দিকটায় আসে। আসতেই খেয়াল করলো একটা জায়গায় সে বসে আছে। মৌ এসে দাঁড়াতে তখন ঈশান উঠে দাঁড়ায় আর তারপর ওর সামনে মাথা নিচু করে
বলতে আরম্ভ করে। আমি জানি আমার ভালোবাসাটা আপনার কাছে অন্যায় আবদার। তাছাড়া যতটুকু ভালোবেসেছি ততটুকু ফেরত পাওয়ার ইচ্ছাটাও আশাও আমি পোষণ করছি না। আমি এইটুকু জানি না আপনার আমাকে পছন্দ কি না কিংবা অপছন্দ। তবে আপনি আমাকে ঘোরাচ্ছেন আপু, এটা আমার পক্ষে খুব বেশি কষ্টদায়ক। ভালো লাগছে না কিছুই হয়তো আপনি ইগো ধরে রাখতে পারেন। আপনাকে অনেক ছেলেই পছন্দ করতে পারে, কিন্তু আমার মতো আর একটা ছেলেও আপনাকে পছন্দ করবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি এসে শেষ কথা বলার জন্য এসেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আপনাকে জোর করে কোনো সম্পর্কে জড়াতে চাই না। পরবর্তীতে হয়তো আপনাদের এসব নিয়ে আত্মসম্মানে বাঁধবে। তাই বলছি কি যে আপনার আমাকে পছন্দ না থাকলে সেটা সরাসরি বলে দিতে পারেন। মৌ কোনো কথা বলে না, ওর মুখের দিকে মৌ কোনো কথা বলল না, ওর মুখের দিকে তাকিয়ে রইল। বিরক্তিতে নাক মুখ কুঁচকে এসেছে মেয়েটার। তখন ছেলেটা একটু তাচ্ছিল্য করে বলতে লাগলো। অনেক জ্বালিয়েছি আমি কয়েকদিনে আপনাকে, কিছু মনে করবেন না। আর ছোট ভাই বলেছিলেন সেটা ভেবেই ভুলে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনার উত্তরটা আমি পেয়ে গেছি। ঈশান চলে যেতে গেলে মৌ ঈশানের হাতটা ধরে ফেলল। সাথে সাথে ছেলেটা পেছন দিকে ফিরল। ঈশান ভাবতে পারেনি যে মেয়েটা ওকে এমন করে আটকে দিবে। ছেলেটা খুশির ঠেলায় এমন একটা কাজ করবে মৌ সেটা ভাবতেও পারেনি। মৌয়ের দিকে ফিরেই ওকে জাপটে জড়িয়ে ধরে, যার জন্য মৌ একদম হতভম্ব হয়ে যায়। মেয়েটা মুহূর্তের মধ্যে খানিকটা অস্বস্তিতে পড়ে যায়। তারপর আবার যখনই ঈশান বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে আরম্ভ করে। আই লাভ ইউ বেবি, আই রিয়েলি লাভ ইউ, আই এম সো হ্যাপি। জানো আমি কতটা খুশি হয়েছি। আমি জানতাম তুমি আমাকে আটকাবে, কারণ আমার প্রতি তোমার অনুভূতি আছে, সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছিলাম। এক লাফে পিচ্চি ছেলেটা আপনি থেকে তুমিতে চলে যাবে সেটা মৌ ভাবতেও পারিনি। আবার পরক্ষণে যখন ঈশান এত আদুরে কণ্ঠে কথাগুলো বলল, তখন আবেগের ঠেলায় মেয়েটা থাকতে পারল না। ঈশানকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ফেলল। মৌ জানে না ঈশানের সাথে কতদিন যাবৎ কথা হয়েছে, তবে ঠিকই খেয়াল করেছে কয়দিন যাবৎ মেয়েটার সাথে কথা বলেছে, মেলামেশা করছে। গত 1 মাস যাবৎ মেয়েটার আশেপাশে থেকে ওকে নানান সময় নানান কথা বলে। ওদের ফ্রেন্ড সার্কেলের সাথে ঈশানের মেলামেশা করছে ইদানিং। তবে কেউ তেমন করে ঈশানকে তেমন কোনো কথা বলেনি। জুনিয়র বলে কখনো অবজ্ঞা করেনি, ফ্রেন্ডের মতোই কথা বলেছে। আর ঈশান সবসময় মৌয়ের আশেপাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু মেয়েটার যে ওর প্রতি দুর্বলতা আছে আজকে জড়িয়ে ধরাতে সেটা বুঝতে পারল। ঈশান একটু বাদে মেয়েটাকে ছেড়ে দিয়ে ওর সারা মুখে চুমু খেল। ঈশানের এমন কাজে মৌ বেশ খানিকটা লজ্জা পেল। ঈশান ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো। ওকে ওকে, আই এম রিয়েলি সরি, আসলে আবেগের বশে এরকম করে ফেলেছে। আচ্ছা, আমি তোমাকে আর কখনো টাচ করব না যতদিন না তুমি চাইবে। অন্যদিকে মিশমি আবারও বাড়িতে তুলকালাম বাঁধিয়ে ফেলেছে। মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওর আব্বু আম্মুর সামনে প্রতিনিয়ত কান্নাকাটি করে আর ঈশানকে ভালোবাসার কথা বলে। ওরা যখন রাজি হচ্ছিল না তখন খাওয়া দাওয়াটা এক প্রকার বন্ধ করে দিয়েছে। গত 1 মাসে নিজের খেয়াল রাখেনি ঠিক মতো, আর ঈশানের বাসাতেও যায়নি। মিশমি ভেবেছিল এরপর যখন ঈশানের সাথে দেখা হবে সেদিন একদম যেন ওদের বিয়ের সময় দেখা হয়। কিন্তু মিশমি ভাবতেও পারেনি যে আব্বু আম্মু এরকম বেঁকে বসবে। সেদিন হসপিটাল থেকে ফেরার সময় মিশমি চুপ করেছিল। খাওয়া দাওয়া না করার ফলে মেয়েটা বারবার অসুস্থ হয়ে পড়ছিল। প্রেশার লো হয়ে একদম হসপিটালাইজড হতে হলো। 2টা স্যালাইন পর্যন্ত চলেছে। তারপর রিলিজ করে দিলে বাসাতে আসার সময় কারোর সাথে কথা বলছে না। আম্মু মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো। আব্বু শেষে উপায় না পেয়ে মেয়েকে বোঝাতে আরম্ভ করলো, কিন্তু তাতেও মেয়েটা কারোর সাথে কথা বলছিল না। পরদিন ঈশান মৌকে বাসায় নিয়ে আসে, কারণ ও নিজে থেকে ঈশানকে গতকাল বলেছিল। যখন ঈশান ওকে বলেছিল ওকে আর কখনো ভুলেও টাচ করবে না, তখনই মেয়েটা ঈশানকে নিজে থেকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, ঈশান, আমাকে শাশুড়ি আম্মুর সাথে দেখা করাবি না? মৌ প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। ঈশান মুচকি হেসে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল। বলেছিল কালই দেখা করাবে। তাই পরদিন কলেজে এসে 2টো ক্লাস শেষ করে মৌকে কল করে। মেয়েটা কলেজের বাইরে আসতেই ঈশান বাইকে করে ওকে বাসায় নিয়ে আসে। আজকে আবার আব্বুও বাসাতে ছিল, তাই ভেবেছিল যে আব্বু আম্মু দুজনের সাথেই ওকে দেখা করাবে। ভেতরে আসতেই মেয়েটা আব্বু আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলো। ঈশান ওদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি জানি তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো এই মেয়েটা কি হতে পারে আর কি জন্য আমি ওকে নিয়ে এসেছি।
আসলে আমরা দুজন দুজনে পছন্দ করি, বলতে পারো প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কালই আমাদের রিলেশনটা হয়েছে। আমরা চাই না অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে থাকতে, তাই তোমাদের থেকে আমরা দোয়া চাইতে এসেছি। সবচেয়ে বড় বিষয়, যদি তোমরা রাজি থাকো তাহলে ওর আব্বু আম্মুকে রাজি করাতে খুব সহজ হবে। আমি আর জীবনে কখনো কিছু চাইবো না, দয়া করে ওকে আমার করে দাও আব্বু আম্মু। ছেলের এমন কথাতে আম্মু গিয়ে মৌকে জড়িয়ে ধরেছিল। তারপর মেয়েটার কপালে গালে চুমু খেলো। আম্মুর এরকম আদরে মেয়েটা প্রচণ্ড পরিমাণে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। আজকে আবার নিজে থেকে মৌ শাড়ি আর বোরখা পরে এসেছে। আর মৌ ঈশানের বাসায় ঢোকার আগেই বোরখাটা খুলে রেখেছে, শুধু হিজাব আর শাড়িটা পরে এসেছে, যার জন্য দেখতে একদম ম্যাডাম ম্যাডাম লাগছে। ঈশানের তো দেখে ইচ্ছে করছিল মেয়েটাকে আদর করে দিতে, কিন্তু এই মুহূর্তে এরকম কিছু করাটা সম্ভব না, আর ঠিক হবে না। ঈশান খেয়াল করলো মৌ প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে। ঈশানের মনে হচ্ছে মেয়েটা ওকে ভালোবেসেছে, সেটাই অনেক। তারপরও সব কিছু কল্পনার মতো মনে হচ্ছিল ছেলেটার কাছে। এই মুহূর্তে আব্বু আম্মুর সামনে ঈশান আর মৌ বসে আছে। আব্বু আম্মু নানান কথা বলছে। মৌয়ের আব্বু আম্মুর সম্পর্কে জানতে চাইছে। ঈশানের আব্বু মৌয়ের থেকে ওর আব্বুর পরিচয় আর কন্ট্যাক্ট নম্বরটা নিল। তারপর ভদ্রলোককে ফোন দিল। মৌ ভাবতে পারেনি আজকে এরকম একটা কাণ্ড ঘটবে। আব্বু যদি এখানে আসে তাহলে ঝামেলা করবে, সেটা ভেবেই মৌ ভয় পাচ্ছিল। তখন ঈশান ওর হাতের উপর হাত রেখে বলতে লাগলো, জান পাখি, কিচ্ছু হবে না, দেখো আব্বু সবটা সামলে নেবে। তাছাড়া বাজেভাবে কিছু করার থেকে হালাল পন্থায় দুজন দুজনকে পাওয়াটা অনেক ভালো। মৌ লজ্জা পেলেও মাথা নেড়েছিল। আধ ঘন্টার মধ্যে মৌয়ের আব্বু আম্মুকে ঈশানের আব্বু বাসায় এনে উপস্থিত করলো। মেয়েকে এই অবস্থায় একটা অচেনা ছেলের বাড়িতে দেখে ভদ্রলোক প্রথমে রাগ করলেও পরবর্তীতে ঈশানের আব্বুকে চিনতে পেরে অনেকখানি অবাক হয়েছিল। ঈশানের আব্বু মৌয়ের আব্বুর পাশে বসে ওনার একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলেছিল, দেখেন ভাই সাহেব, যেটা হয়েছে সেটার জন্য এখন রাগারাগি করে লাভ নেই। ছেলে মেয়ে দুইজন দুজনকে পছন্দ করে, ওরা চাইলেই পারতো বাজে কিছু করতে, কিন্তু বিয়ের আগে ওরা চায়নি সম্পর্কটা নষ্ট করতে। আর যে সম্পর্কে জড়িয়েছে সেটাই বৈধতা দিতে ওরা আমাদের কাছে এসেছিল। এখন আমাদের উচিত ওদের সম্পর্কটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভদ্রলোক অনেকক্ষণ চুপ করেছিল। ঈশানের আম্মু আর মৌয়ের আম্মু সবাই ওনাকে বোঝালো। শেষে মৌ কান্না করে বলেছিল যে ও ঈশানকে চায়। এরকম কথা শোনার পর আব্বু মেয়েকে এক পাশ থেকে জড়িয়ে ধরে। এর মাঝে বাসার কলিং বেল বাজতে লাগলে আম্মু সেদিকে চলে যায়। দরজা খুলে দিতেই দেখে মিশমির আব্বু আম্মু ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার অবস্থা নাজেহাল, তবে শাড়ি পরেছে, সুন্দর লাগছে দেখতে। আম্মু ওদেরকে দেখেই বলতে লাগলো, আরে ভাইজান, আপনারা আসুন আসুন, ভিতরে আসুন। ঈশানের আব্বু বাসাতে আছে, উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল। আমরা সবাই একসাথেই আছি, আপনারাও আসুন। এর মাঝে মিশমি ঈশানকে দেখতে পেল। ঈশানও মেয়েটাকে দূর থেকে দেখে উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে মিশমি ওকে দেখেই দৌড়ে গিয়ে সবার সামনে জড়িয়ে ধরল। মিশমির এরকম একটা কর্মকাণ্ডের জন্য ঈশান হতভম্ব হয়ে গেল। মেয়েটার শরীরটা খুবই দুর্বল, সেটা ঈশানকে জড়িয়ে ধরতেই ও বুঝতে পারল। আগে এত শক্তি দেখাতো, কিন্তু এখন এত লোগা পাতলা আর কেমন যেন নিস্তেজ লাগছে। মিশমি ভাবতেও পারেনি যে মৌ ঈশানের বাসায় আসবে। মৌকে দেখেই মেয়েটা ঈশানের কাছে এসে এমন একটা কাজ করেছে। অন্যদিকে মেয়েটার এমন একটা কাজে ঈশান ভরকে যায়। তারপর জোর করে ওকে ছাড়িয়ে নিতে গেলে তার মাঝেই মৌ মাথা নিচু করে ফেলল। আব্বু আম্মু কেমন অবাক চোখে ওর দিকে তাকাতেই এবার ঈশান জোর করে মিশমিকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, মিসমি আপু, এসব কী ধরনের পাগলামি? তোমাকে বলেছি না এসব কখনো হয় না, আর আমি তোমাকে পছন্দ করি না, সেখানে তুমি বারবার আমাকে জোর কেন করছো? দেখতে পাচ্ছ না ময়ের আব্বু আম্মু এখানে এসেছে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে? তুমি এখানে এসে আমাদের মাঝখানে ঝামেলা করতেছো। দয়া করে তুমি আমাদের মাঝখানে এসো না, এখান থেকে চলে যাও। আর এমন কোনো ঝামেলা পাকিও না যার জন্য আমাদের মাঝে দূরত্বটা বেড়ে যায়। বিবি, আমি না মরে যাচ্ছিলাম জানো, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আর যতবার অসুস্থ হচ্ছিলাম ততবারই মনে হচ্ছিল মরেই যাব। তোমাকে না পেলে আমি সত্যিই মরে যাবো, বিশ্বাস করো। আমাকে একটু তোমার বুকে জায়গা দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার যোগ্য বউ হয়ে দেখাবো। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। সারা জীবন তোমাকেই ভালোবাসবো, বিশ্বাস করো। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে না আমি সত্যি কিছু একটা করে বসবো।
আমি তো বলেছি তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, তারপরেও কেন পাগলামি করছো? জোর জবরদস্তি করে কি ভালোবাসাটা আদায় করে নিতে চাইছো? পারবে না তো। এরকম করে শুধু আমার কাছে তিক্তটাই পাবে, আমার থেকে ভালোবাসা কখনো পাবে না, বললাম তো। এর মাঝে মৌয়ের আব্বু আম্মু উঠে দাঁড়াতেই ঈশানের আব্বু ওদের থামিয়ে দিল আর বলতে লাগলো, ভাই সাহেব, এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমার ছেলে মিস মিমিকে পছন্দ করে না, তা এসব বিষয় নিয়ে আপনারা রাগারাগি করবেন না। আমরা আগে সবটা বুঝি শুনি, তারপর না হয় এসব বিষয় নিয়ে এগানো যাবে। আর যেটা পেছানো দরকার সেটা পেছানো যাবে, তার আগে সবটা শোনা দরকার। সেটা না করে রাগ করে চলে যাবেন না প্লিজ। এবার মিশমির আব্বু আম্মু এসে এক জায়গায় বসলো মেয়েকে নিয়ে। ঈশান এক জায়গায় অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। এই মেয়ে তো এখন গন্ডগোল পাকাবে নিশ্চয়ই। ওর বিয়েটা কিছুতেই হতে দিবে না। ঈশান যদি মৌকে না পায় আর মিশমির সাথে জোর জবরদস্তি করে ওর বিয়েটা দেওয়া হয়, তাহলে কখনোই ভালো থাকতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতেই ঈশানের বুকের ভেতরটা ধক করে উঠল। মিশমি সবাইকে বিষয়টা বলল, আর সব শোনার পর ঈশানের আব্বু আম্মু চুপ করে রইল। মিশমির আব্বু ঈশানের আব্বুর একটা হাত ধরে কেঁদে ফেলে বলতে লাগলো, বন্ধু সবাই তো শুনতে পেলে, এখন তুমি বলো আমি কি করে না এসে থাকবো? তাছাড়া মেয়ের এরকম একটা অবস্থাতে যদি না আসি তাহলে ওর প্রতি অন্যায় করা হবে। অনেক চেষ্টা করেছিলাম ওকে বোঝানোর। আমি যখন শুনতে পেয়েছি ঈশান অন্য কাউকে পছন্দ করে, তখন থেকে ওকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু মেয়েটার এরকম পাগলামিতে থাকতে পারলাম না। আমাকে দিন শেষে আসতে হলো। আমি যদি না আসতাম মেয়েটা নিজের কোনো ক্ষতি করে ফেলতো। এসব আমি চোখের সামনে থেকে কি করে দেখতাম? না খেয়ে থেকে শরীরে কি অবস্থা করেছে দেখো। আর কালই হসপিটাল থেকে এসেছে, কান্নাকাটি করছিল প্রচুর পরিমাণে। আমি জানি না তুমি আমার কথাটা রাখবে কি না, তবে আমার মেয়েটাকে যদি তোমার পুত্রবধূ না করে নাও তাহলে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো বন্ধু। তুমি অন্তত এইটুকু দয়া আমার ওপর করো, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। বন্ধু তুমি তো আমাকে উভয় সংকটে ফেলে দিলে। একই ছেলে এক মেয়েকে নিয়ে আসছে, তাকে পছন্দ করে বলছে। ওর আব্বু আম্মুকে আমি বাসায় ডেকে আনলাম, আর প্রথম দিন এরকম একটা পরিস্থিতিতে তৈরি হলো। আবার ছেলে বলছে তোমার মেয়েকে পছন্দ করে না, তোমার মেয়ে পাগলামি করছে। এখন আমি কি করব সেটা নিয়ে একটা দোটানোর মধ্যে আছি। আমার মাথা কাজ করছে না, আমার নিজেকে পাগল পাগল মনে লাগছে। এখন আমি কি করব তুমি আমাকে বলে দাও। আব্বুর কথা শেষ হতেই মৌ ফুপিয়ে কেঁদে উঠল। তারপর আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমারই ভুল ছিল সব কিছু জানার পরও ঈশানকে ভালোবাসাটা। আমি অন্যায় করেছি, এর জন্য আমার শাস্তি পাওয়া দরকার। আমি ভাবতে পারিনি যে ঈশানকে ভালোবেসে ফেলবো। আসলে ওর সব সময় আমার আশেপাশে থাকতো, আমাকে ভালো লাগার কথা বলতেই থাকতো। সেজন্য আমি কখন যে ওর প্রতি দুর্বল হয়ে গেছি সেটা জানতামই না। কখনো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি দুজনের মাঝে সম্পর্কটা হয়ে যাবে। সব কিছু জানার পর এটা করা আমার অন্যায় হয়েছে। আমি ভেবেছিলাম মিশমি নিজে থেকে দূরে সরে যাবে, কিন্তু দিন শেষে যে ও ঈশানকে এতটা ভালোবাসে সেটা আমি বুঝতে পারিনি। মাফ করে দিও বোন, আমি জানতাম না যে তুমি ঈশানকে ঠিক কতটুকু ভালোবাসো। তাহলে তোমাদের মাঝে কখনোই বাধা হতাম না। আমি কথা দিচ্ছি আমি তোমাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেব। আর সব কিছু জানার পর আব্বু কখনোই আমার সাথে ঈশানের সম্পর্কটা মেনে নেবে না। আমি আব্বু আম্মুর সাথে বাসায় চলে যাব, আর এই শহর ছেড়ে অনেক দূরে। আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে তাতে আমার কষ্ট লাগবে। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি সারা জীবন কষ্টে থাকবো। মিসমিকে আমি ভালোবাসি না, সেখানে যদি ওকে বিয়ে করি তাহলে কখনোই ভালো থাকবো না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। জোর করে ওর সাথে আমার বিয়েটা হলে আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না, আর তোমাকে হারালে তো সেটা আমার জীবনের সবচেয়ে বড় আঘাত হয়ে থাকবে। এত যাকে ভালোবাসি তাকে হারিয়ে, যাকে ভালোবাসি না তাকে বিয়ে করলে কি করে তার সাথে সংসার করতে পারবো? আমার কাছে মনে হবে ওর জন্য আমি তোমাকে হারিয়েছি। তুমি যদি এরপরও আমার থেকে চলে যেতে চাও আমি জোর করে তোমাকে আটকে রাখবো না, তবে এইটুকু জেনে রেখো আমি ওকে বিয়ে করলেও তুমি সবসময় আমার মনেই থেকেই যাবে। এত ভালোবাসার পরেও কি আমার ভালোবাসাটা তোমার কাছে তুচ্ছ বলে মনে হলো ঈশান? আমাকে চোর পরিমাণ ভালোবাসা যেত না? আমার ভালোবাসাটা এতটাই মূল্যহীন তোমার কাছে?
এতগুলো দিন ধরে তোমাকে ভালোবেসে এসেছি, আগলে রেখেছি। এতবার করে পাগলামি করার পরেও তোমার কাছে আমার ভালোবাসাটার সামান্য পরিমাণ মূল্য ছিল না। আমি আজকে হেরে গেছি ঈশান, আমি বাজেভাবে হেরে গেছি। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এমন করে সবার সামনে হারিয়ে দেবে। সত্যি আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আমি জানি না কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। আজকের পর আর কখনো তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে আসবো না, এটা তুমি শিওর থাকতে পারো। কথাগুলো বলে মিশমি কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে যায়। ওর আব্বু আম্মু একবার ঈশানের আব্বুর দিকে তাকিয়ে থেকে বেরিয়ে যায়। ঈশান বুঝতে পারল না যে এরপর আব্বু আর তার বন্ধুর সম্পর্কটা নষ্ট হবে। এই ঘটনার পর মৌয়ের আব্বু আম্মু বেশি কথা বলেনি, ওকে নিয়ে সেখান থেকে চলে গেছিল। ঈশান অনেকবার করে ভদ্রলোককে আটকানোর চেষ্টা করেও পারেনি। সারাটা দিন আর মৌয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি ছেলেটা। দুদিন বাদে যখন কলেজে দুজনের দেখা হলো, তখন ঈশান মৌয়ের একটা হাত ধরে কেঁদে ফেলেছিল আর বলেছিল, বেবি, আমি না বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে না পেলে যে আমি পাগল হয়ে যাব। আমার বিশ্বাস, তোমার আব্বু আম্মুর পরে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে, তাহলে সেই মানুষটা আমি। আমাকে বিয়ে করবে না জান, আর আমার সাথে থাকার চেষ্টা করবে না সারা জীবন। তুমি না বললে আমাকে একটা সুযোগ দিবে, তাহলে কেন এখন সেই সুযোগটা না দিয়ে চলে যেতে চাইছো? মৌ নিজেও কেঁদে ফেলল। ঈশানকে দুদিন বাদে দেখে যেন দেহের প্রাণ ফিরে পেল। জাপটে জড়িয়ে ধরল ছেলেটাকে। কিছুক্ষণ যাবৎ চুপ করেছিল দুজনেই। তারপর একটা সময় কলেজের পেছন দিকটায় বসে ঈশানের কাঁধে মাথা রেখে মৌ চুপ করে রইল। ঘণ্টাখানেক বাদেই ঈশানের একটা কল আসলো। ফোনটা রিসিভ করতেই অভ্যাস থেকে আম্মু বলতে লাগলো, যেখানেই থাকো একটা ঠিকানা দিচ্ছি, মৌকে নিয়ে সেখানে চলে এসো। আসলে খুব দরকার তোমাদের আসাটা। যদি না আসো তাহলে ঝামেলা বাড়বে। ঈশান কিছু বলার সুযোগ পেল না, তার আগেই কলটা কেটে গেল। ঈশান বিষয়টা জানালে প্রথমে ভয় পেয়ে গেল মেয়েটা। কোথায় কি হয়েছে না হয়েছে সেসব নিয়েই। চলো আমার সাথে। দেখো, আব্বু আম্মু হয়তো আমাদের কোনো সারপ্রাইজ দিতে চাইছে, তাই এরকম করে ডেকেছে। আর ঠিকানাটা টেক্সট করে পাঠালো, লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমরা গেলেই দেখতে পাবো কোথায় যাওয়ার কথা বলছে। ঈশান মৌয়ের সাথে কথা বলতে বলতে মিশমির বাসার সামনে আসলো। ও ভাবতেও পারেনি যে আম্মু ওদেরকে মিশমির বাসাতে ডেকেছে। তারপর এসে যখনই বাইক থেকে নামলো, তখনই মৌ কার বাসা জিজ্ঞেস করার আগেই ছেলেটা বলতে লাগলো, বুঝতে পারলাম না আম্মু আমাদের মিসমি বাসাতে কেন আসতে বললো। আমার তো ভেবে অবাক লাগছে যে আব্বু আম্মু আমাকে এখানে আসতে বললো। ঈশানের এরকম কথাতেই মৌ ভরকে গিয়েছিল। ঈশান মেয়েটার অবস্থা বুঝতে পেরে ওর হাত ধরে টানতে টানতে বাসার ভেতরে আসলো। ডাইনিংয়ে এসে দেখলো আব্বু আর মিশমির আব্বু আম্মু কথা বলছে, কিন্তু আম্মু কোথায়? ঈশানকে আসতে দেখেই কোথা থেকে যেন আম্মু এগিয়ে আসলো। তখন ছেলেটা বলতে লাগলো, আম্মু, কি হলো বলো তো? তুমি হঠাৎ করে আমাকে এখানে ডেকে পাঠালে কেন? কি সমস্যা আমি বুঝতে পারছি না। আম্মু এবার ঈশানের আর মৌয়ের হাত ধরলো। তারপর ওদের টানতে টানতে দোতলায় একটা রুমের মধ্যে নিয়ে আসলো। বেডে মিশমি শুয়ে আছে, হাতে স্যালাইন চলছে। মেয়ে তার বাঁ হাতটা অনেকখানি কাটা। এমন কিছু দেখেই ঈশানের বুকের ভেতর ধক করে উঠল। কেন জানি মায়া হচ্ছে প্রচুর পরিমাণে। মেয়েটার চোখের মুখে কালি পড়ে গেছে, একদম দেখতে কেমন যেন কঙ্কালসার মতো লাগছে। মনে হচ্ছে অনেক দিন যাবৎ খাওয়া দাওয়া না করার ফলে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঈশানকে দেখে মেয়েটা কেঁদে ফেলল, তারপর উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিল। ঈশান কিছুক্ষণ চুপ করে থাকতে মৌ ওকে নিয়ে মিশমির সামনে দাঁড় করাতেই ঈশান মেয়েটার পাশে আপনা আপনি বসে পড়ল। তারপর ওর একটা হাত ধরতে গেলে মিশমি হাতটা ছাড়িয়ে নিল আর ফুপিয়ে কেঁদে উঠল। কিছু বলল না। অনেকক্ষণ যাবৎ ঈশান বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। একটু বাদে পরিবারের সবাই আসলে তখন আব্বু বলতে লাগলো, দেখো, যেটা হয়েছে সেটার জন্য এখন জেদ ধরে বসে থেকে লাভ নেই। তাছাড়া মেয়েটা তোমাকে ভালোবাসে। আমি বলছি কি, তুমি বিয়েটা করে ফেলো। আর সবচেয়ে বড় বিষয় কি, আমরা আরেকটা বিষয় ভেবেছি। তুমি যেহেতু মৌকে ভালোবাসো, তাহলে ওকেও ছাড়ার দরকার নেই। তোমরা দুজনকে ভালোবাসো। তোমরা যদি মানিয়ে নিতে পারো কিংবা নিজেদের মতো করে থাকতে পারো, তাহলে মৌয়ের আব্বু আম্মুকে আমরা রাজি করাবো। তুমি দরকার হয় দুজনকে বিয়ে করে নাও, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই বিষয়টা ভেবেছি। মিশমির আব্বু আম্মুর কোনো সমস্যা নেই, কিন্তু মৌয়ের আব্বু আম্মুকে বোঝাতে পারবো কি না সেটা নিয়েই টেনশন হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু এর জন্য মৌকেও একটু কঠোর হতে হবে, একটু জেদ করতে হবে আব্বু আম্মুর সাথে, তাহলেই হয়তো সব ঠিক হতে পারে। পারবে তো মামুনি তেমন কিছু করতে? মৌ প্রথমে চুপ করেছিল, তখন ঈশান ওকে টেনে ব্যালকনিতে নিয়ে আসে আর মুখের দুই পাশে হাতে হাত রেখে কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করলো। মেয়েটা চুপ করে আছে দেখেই ঈশান ওর ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই মৌ চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের শার্টের কলারটা খামচে ধরে। কয়েকটা দিনেই যে এই ছেলেটাকে বড্ড বেশি আপন মনে হয়। মনে হয় ওকে ছাড়া থাকা মৌয়ের পক্ষে সম্ভব না। একটা মেয়ে ওকে ভালোবাসে জানার পরও মৌ ওই পিচ্চি ছেলেটাকে ভালোবেসেছে। কি আছে সেই ছেলের মধ্যে জানে না, তবুও প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে। কথাগুলো ভেবেই মৌ ফুপিয়ে উঠল। ঈশান ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করলো। সব কিছু ঠিক হয়ে যাবে জান পাখি, একটু কষ্ট করতে হবে। এখন তুমি কি ওর সাথে আমাকে মানতে পারবে? দেখো, আমি আব্বু আম্মুর কথাটা ভেবে দেখলাম, মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ নেই। তাছাড়া কারো ভালোবাসাকে উপেক্ষা করে কি আমি ভালো থাকতে পারবো না? আমি সেটা খুব ভালো করেই জানি। তুমিও তো বলো আমরা তাদেরকেই ভালোবাসি, আর যারা আমাদের ভালোবাসে আমরা তাদের ভালোবাসি না। মিসমিও আমার জীবনে তেমন কেউ, ওকে কষ্ট দিয়ে আমরা ভালো থাকতে পারবো না। তাই মনে হচ্ছে যে ওকে বিয়ে করে নেওয়াটাই ঠিক। তাছাড়া আমরা মিলেমিশে থাকবো, পারবে না থাকতে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তোমাকে ওর থেকে বেশি ভালোবাসবো। ও তো ভালোবাসার জন্য বড্ড বেশি পাগল। ওকে সামান্য একটু ভালোবাসলেই দেখবে ও কোনো অভিযোগ করবে না। কারণ হচ্ছে শুধু আমাকে চায়। আমি অনেক ভেবে দেখেছি, এখন যদি জোর জবরদস্তি করে এখান থেকে চলে যাই তাহলে মেয়েটা নিজের ক্ষতি করে ফেলবে। তার জন্য দায়ী থাকবো আমরা। দেখতেই তো পারছো, কয়েকবার করে নিজের ক্ষতি করার চেষ্টা করেছে, আর শেষে কিনা সুইসাইড করার জন্য ভেবেছে। এখন সবটা তোমার আর আমার হাতে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে হ্যাঁ, আর তুমি যদি না বলে দিলে তো আমার আর কিছু করা থাকবে না জানটা। মৌয়ের চুপ করে থাকাতে ঈশান বুঝতে পারল মেয়েটা রাজি হতে চাইছে না। নিজের ভালোবাসার মানুষকে কেউ ভাগ করে নিতে চাইবে না। তারপরও মৌয়ের মাঝখান থেকে মনে হচ্ছে যে ও নিজেকে এর মধ্যে জড়িয়ে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে। কারণ মিশমি আগে থেকেই ঈশানকে ভালোবাসতো, আর সবটা জেনে শুনেও এরকম একটা ফাঁদে পা দিয়েছে। তাই মৌ অনেকক্ষণ যাবৎ চুপচাপ বিষয়টা নিয়ে ভাবল। ঈশান আরও সময় নিয়ে মেয়েটাকে বোঝালে তখন মৌ বলল আব্বু আম্মুকে বিষয়টা বলবে। গত এক সপ্তাহ যাবৎ মৌ এসব বিষয় নিয়ে আব্বু আম্মুকে রাজি করানোর চেষ্টা করছে, কান্নাকাটি পর্যন্ত করছে। তারপরও ওরা রাজি হচ্ছে না, উল্টো কঠোর হয়ে গেছে। মেয়েটাকে ওর আব্বু বাসা থেকে বের হতে দিচ্ছে না। শেষে ঈশানের সাথে কোনো রকমে যোগাযোগ করতে পারল। তারপর অষ্টম দিনের মাথায় মিশমি আর ঈশানের পরিবারের সবাই মৌয়ের বাসাতে আসলো। দুই পরিবারের এমনকি মিশমি পর্যন্ত মৌয়ের আব্বুকে রাজি করানোর চেষ্টা করলো, কিন্তু ভদ্রলোক কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে সবাই নিরুপায় হয়ে বাসা থেকে চলে গেল। প্রতিনিয়ত মৌয়ের পরিবারের সাথে সবাই যোগাযোগ রাখলো। তারপর আরও 15টা দিন লেগে গেল মৌয়ের আব্বুকে রাজি করাতে। কারণ ভদ্রলোক একদম বেঁকে বসেছিলেন তো বসেছিলেন, তাই কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। শেষে ঈশানের প্ল্যান অনুযায়ী মৌ একটা কাজ করতে ওর আব্বু বাধ্য হয়ে রাজি হলো। আর প্ল্যানটা ছিল ঠিক এরকম, মৌও মিশমির মতো সুইসাইড করার চেষ্টা করবে, কিন্তু সেটা হবে সম্পূর্ণটা নাটক। মৌও তাই করেছিল। মেয়েটা কয়েকদিন যাবৎ ঘরবন্দি হয়ে আছে। ওর আব্বু আম্মুর কাছে কান্নাকাটি করে বলেছে ওর ঈশানকে চাই। ও যে করেই হোক ছেলেটার ভালোবাসাটা আরেকজনের সাথে ভাগ করে নিতেও রাজি আছে, আর ওরা মিলেমিশে থাকতে পারবে। এইসব কিছু জানার পর মৌয়ের আব্বু মানতে চায়নি। তারপরই ঈশানের বলা কথাটা অনুযায়ী মৌ একটা শিশিতে কিছুটা মধু নিয়ে তারপর সেটা আব্বু আম্মুর সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে খেয়ে নেয়। আর তাতেই আব্বু ভাবে মেয়ে সত্যি সুইসাইড করার চেষ্টা করেছে। মৌকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেও বেশ খানিকটা নাটক করতে হয়। ডক্টরকে আগে থাকতেই বলা ছিল সবটা। ঈশান জানতো কোন হসপিটালে মৌকে আনা হবে, আর মৌ বুঝতে পেরেছিল ওদের বাসা থেকে যে হসপিটালটা কাছাকাছি হবে সেখানেই আব্বু ওকে নিয়ে আসবে। আর ঠিক তাই হলো। যে ডক্টর মৌকে দেখলো তাকে আগে থাকতে বলা ছিল বিষয়টা, তাই উনিও নাটকটাকে আরও জমিয়ে দেয়। দেখুন, আপনার মেয়ে এ যাত্রায় বেঁচে গেছে। খুব বাজে একটা পয়জন খেয়েছিল। ঠিক সময় যদি হসপিটালে না আনা হতো তাহলে হয়তো ওকে বাঁচানো যেত না। যেটা হয়েছে সেটা ভুলে যান, আর যেটার জন্য পাগলামি করছে সেটা দেওয়ার চেষ্টা করেন। আপনাদের মতো বাবাদের বলিহারি একদম যেটা বলবেন সেটা বলেই বেঁকে বসে থাকেন,
এরকম পাগলামি করবেন না। ছেলে মেয়েদের সুখের কথাটা অন্তত একবার ভাবুন। তারা যদি ভালো থাকতে পারে তাহলে আপনার আমার সমস্যা কোথায়? মৌকে সেদিন আব্বু জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল আর বলেছে ও যেটা চায় সেটাই হবে। মৌ এই বিষয়টা ঈশানকে জানায়। পর দিনই ওরা আবার মৌদের বাসায় আসে আর সেখানেই তিনজনের বিয়ে হয়। তারপর এক সপ্তাহ বাদে তিনজনের রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করা হয় কমিউনিটি সেন্টারে। সেখানেই অনেকে উপস্থিত ছিল আর সবাই মন ভরে ওদের দোয়াও করেছে আর বলেছে এরকম বিয়ে নাকি ওরা জীবনে প্রথমবার দেখছে। মানুষ 2-3টা বিয়ে করতেই পারে, কিন্তু তাই বলে একসাথে 2টা বিয়ে করবে তেমনটা নাকি কেউ কখনো দেখেনি। আর ঈশানও বিয়ের পর অবাক হয়েছিল, কারণ মৌ আর মিশমির মধ্যে বোনের মতো মিল দেখে। ছেলেটা ভাবতে পারেনি মেয়ে দুটো এত তাড়াতাড়ি বোনের মতো মিশে যাবে। ঈশান যেদিন বাসায় আসার পর কোলে করে একে একে দুজনকেই রুমে নিয়ে যায়। তারপর দুজনকেই পাশাপাশি বসিয়ে দিয়ে ওদের সামনে মুখোমুখি বসে দুজনকে উদ্দেশ্য করে বলেছিল, এরপর থেকে দুজনে বোনের মতো একসাথে মিলেমিশে থাকবে। আর ভুলেও যদি কখনো ঝামেলা করেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর হ্যাঁ, একটা কথা, তোমরা যদি কখনো ঝগড়াঝাটি করো তাহলে আমাকে হারাবে। আমি এবার নিজেই তোমাদের থেকে দূরে চলে যাব। কান্নাকাটি করেও আমাকে পাবে না। আর না কখনো সুইসাইড করলে আমি ফিরে আসব। আমি নিজেই তোমাদের থেকে হারিয়ে যাব। তারপর খুঁজে দেখো আমাকে কেমন করে কাছে পাও। সেই মুহূর্তে মেয়ে দুটো এসে দুই পাশ থেকে ঈশানকে জড়িয়ে ধরেছিল আর মিশমি আদরে কণ্ঠে বলেছিল, না শোনা, তুমি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছো, তাতেই আমার কাছে অনেক। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তারপরে মায়া থেকে যে তুমি আমাকে একটু জায়গা করে দিতে চেয়েছো নিজের কাছে, সেটাই অনেক। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোমার ভালো একজন স্ত্রী হয়ে দেখানোর। এরপর আর কোনো কথা হবে না, দুজনকেই ভালোবাসতে হবে তোমার। আর ভালোবাসো না মানে আগে বাসনি, এখন বিয়ের পর থেকে বাসবে কেন? বাসবে না? পুরুষ মানুষ হয়েছে কি জন্য? নিজের বউকে ভালোবাসতে পারবে না তো তাহলে কাকে বাসবে? মৌ সেদিন মিশমিকে জড়িয়ে ধরেছিল, বলেছিল আজ থেকে ওরা দুই বোন। ঠিক তাই ছিল। ওই দিনের পর থেকে ঈশান দুজনের সাথে একই বেডে ঘুমোলেও ওদের মাঝে যখন ফিজিক্যালি মেলামেশা হতো তখন ছেলেটা এক এক বউয়ের সাথে এক এক দিন থাকতো। তার কারণ একই দিনে দুজনের সাথে থাকাটা পসিবল ছিল না। আর এমনি সময় কাটাতো তখন দুজনেই ঈশানের বুকে মাথা রাখতো আর দুজনে বোনের মতোই মিলেমিশে একসাথে থাকতো। ঈশান যখন অফিস থেকে বাড়ি আসতো তখন দেখতো মেয়ে দুটো ওর কাছে দৌড়ে আসছে। একদম পাক্কা গৃহিণী হয়ে গেছিল কয়েকটা দিনেই দুজনে। তারপর থেকে ঈশান দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে যাচ্ছে, কিন্তু দুজনের মাঝে একটা অপূর্ণতা থেকেই গিয়েছিল। ঈশান দুজনকে গভীরভাবে ভালোবাসলেও এত তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য রাজি ছিল না। বিয়ের 2 মাস বাদে সেদিন মিশমি ঈশানকে বলেছিল, ঈশান শোনো, আমাদের না একটা করে বেবি চাই দুইজনেরই। তোমরা যেসব কাণ্ড করো তাতে আমার মনে হয় তোমরা নিজেরাই এক একটা বাচ্চা। তাহলে তোমাদের আবার বেবি দিব কি করে? কেন দিতে পারবে না? তুমি তো আমাকে ভালোবাসো, বলো তাহলে বেবি দিলে কি হবে? আমরা তো সারাদিনে একাই বসে থাকি, তাই দুজনে বেবি হলে দুজনে ওদের নিয়ে ব্যস্ত থাকতে পারবো, তাই বলেছি। প্লিজ ঈশান, বলো না দিবে। ওসব নিয়ে পরে ভাবা যাবে। আমি অনার্সটা শেষ করি, তারপর এসব নিয়ে ভাববো। তার মাঝখানে 3 জনের সুইজারল্যান্ড যাব, দেশের আনাচে কানাচে যেখানে খুশি গিয়ে ঘুরে বেড়াবো, তারপর বেবির কথা ভাববো। তার আগে আমি বেবি নিয়ে ভাবছি না। ঈশান নারাজ থাকলেও মেয়ে দুটোর জড়াজড়িতে আর কান্নাকাটিতেই শেষে রাজি হতে হলো ছেলেটাকে। আর 3 মাসের মাথায় ঈশানকে ওরা রাজি করাতে পারে। তারপর থেকেই ঈশানের মিশন চলছিল বেবি নেওয়ার জন্য। দুজনকে ঈশান প্রচণ্ড পরিমাণে আদর করত। মিশমি ভাবতো ছেলেটা ওকে ঠিক কতটুকু ভালোবাসতে পেরেছে। অন্যদিকে মৌ ঈশানের ভালোবাসা যতটুকু পেত তাতেই খুশি ছিল। দুজনের বেশ ভালোভাবেই কাটছিল দিনগুলো। কিন্তু বলে না, সুখ বেশি দিন স্থায়ী হয় না, ঠিক তেমনই হয়েছিল। 6 মাসের মাথায় যখন 1 সপ্তাহ অন্তর অন্তর দুজনের কনসিভ করার ঘটনাটা সবাই জানতে পারে তখন সবাই অনেক খুশি ছিল। কিন্তু ঈশানের কেমন যেন ভয় লাগছিল। বারবার মনে হচ্ছিল এই খুশিটা যদি বেশি দিন স্থায়ী না হয়। আর সেটাই হয়েছিল। মিশমি আর মৌ প্রেগনেন্সির বিষয়টা জানার পর থেকেই ঈশান দুজনকে সাবধানে থাকতে বলেছিল। বাসায় এক্সট্রা কাজের লোক রেখে দিয়েছিল। আর তারপর যখন সময়ের সাথে সাথে ওদের দুজনের শারীরিক পরিবর্তন হচ্ছিল তখন ঈশান 2 শাশুড়িকেই বাসায় নিয়ে আসে। বউদের দেখাশোনা করার কথা বলে। আম্মু একা পেরে উঠত না।
তার উপর এত মানুষের রান্নাবান্না করা, সব মিলিয়ে এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছিল পরিবারটা। সেজন্য ঈশান দুই শাশুড়িকে এসে থাকতে বলেছিল। প্রতিনিয়ত ঈশানকে অফিসে যেতে হলে ছেলেটা তাড়াহুড়ো করে চলে আসতো। আবার মিশমি ছেলেটাকে প্রতিনিয়ত বারণ করতো এরকম তাড়াহুড়ো না করতে। মিশমিও প্রতিনিয়ত বলে ওর নাকি ভয় করে ঈশানের থেকে হারিয়ে যাবে ভেবে। ঈশান প্রায় প্রতিদিনই দুই বউয়ের পেটে মাথা কান পেতে কথা বলতো বেবির সাথে। তারপর আবার গালে কপালে চুমু খায়, পেটের উপর চুমু খায়। তখন একদিন মৌ ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, ঈশান, আমাদের বেবিটা যদি এসে আমাকে আর না দেখতে পাই তাহলে তুমি কিন্তু ওকে কখনো অবহেলা করো না। প্লিজ সোনা, তুমি মিশমির সাথে আমার বেবির পরিচয় করিয়ে দিও, বলো ওইটাই ওর আম্মু আর আমি 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 ওর দ্বিতীয় আম্মু। তাহলে দেখবে সারা জীবন আমার বেবিটা ভালো থাকবে। আমার বেবিটাকে কখনো অবহেলা করো না, বুঝতেও দিও না আমি ওর কাছে নেই। আমার যদি কিছু হয়ে যায় তাহলে সবসময় ভালোবেসে আগলে রেখো ওকে। এসব আজে বাজে কথা বলতে হয় না জান পাখি। তুমি জানো না আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি? মিসমিকে ঠিক ততটুকু ভালোবাসি না যতটুকু তোমাকে বাসি। তোমাদের ভালোর কথা ভেবেই কিন্তু আমি এরকম করে 2টা বিয়ে করেছি। কখনো এসব আজে বাজে কথা বলবে না। এখন তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। তোমাদের দুজনেরই গুরুত্বটা আমার লাইফে আছে। আমি চাইছি না এসব আজে বাজে কথা তোমাদের থেকে শুনতে। তোমাদের দুজনকেই আমার প্রয়োজন, কারণ তোমাদের দুজনের থেকে আমার অনেক অনেক বেবি চাই। প্রতি বছর একটা করে বেবি চাই। আর ভেবেছি তোমার থেকে একটা ফুটবল টিম করব আর মিসমি থেকে একটা ক্রিকেট টিম বানিয়ে ফেলবো। কি বলো? আমাদের এত এত টাকা পয়সা, এগুলো দিয়ে কি হবে যদি আমাদের ডজন ডজন বেবিই না থাকে? ঈশান মেয়ে দুটোকে সব সময় হাসানোর চেষ্টা করত, কিন্তু 9 মাসের মাথায় সেদিন মৌ পা পিছলে পড়ে গিয়ে পেটে প্রচণ্ড পরিমাণে আঘাত পায়, যার জন্য ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার 1 ঘন্টা বাদেই ঈশান জানতে পারে ওর দ্বিতীয় ওয়াইফ অর্থাৎ মিশমির নাকি পেইন শুরু হয়েছে। তারপর মিশমিকেও নিয়ে একই হসপিটালে ভর্তি করে। দুইজন পাশাপাশি 2 অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছিল। কিন্তু মৌয়ের বিষয়ে ডক্টর বলে দিয়েছিল বাচ্চা না হলে কোনো একজনকে বাঁচানো যাবে। ঈশান বলেছিল বাচ্চার মাকে বাঁচাতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। ওই ঘটনার পরদিন একসাথে 2টা দুর্ঘটনা ঘটে, যেটা সহ্য করা ঈশানের পক্ষে সম্ভব ছিল না। তাই পুরো 1 মাস ছেলেটা ট্রমার মধ্যে ছিল। তারপরও পরিবারের কথাতে মেয়ের মুখের দিকে তাকিয়ে ঈশান সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। সেদিন ওই দুর্ঘটনার ফলে ঈশান মৌকে চিরদিনের জন্য হারিয়েছিল, যাকে এত ভালোবেসেছিল, যাকে ভালোবাসার জন্য মিশমি মেয়েটাকে কষ্ট দিয়েছিল, সেই মেয়েটাকেই ওর হারাতে হয়েছিল। মৌয়ের মৃত্যুর পর ঈশান জানতে পারে মেয়েটা নাকি নিজে থেকে বলেছিল বাচ্চাকে বাঁচাতে, আর ডক্টরও তাই করেছিল। কিন্তু ঈশানের আব্বু আম্মু চেয়েছিল যেন দুজনকে বাঁচানো হয়। ডক্টর শত চেষ্টা করেছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছিল হসপিটালে আসতে আসতে। কপালে হয়তো এরকমটাই ছিল, তাই মেয়েটাকে ঈশানের হারাতে হয়েছে। মৌয়ের মৃত্যুর সময় মিশমির হাত ধরে বলে গেছিল যেন ওর বেবিটাকে দেখে রাখে, কারণ ততক্ষণে আরও একটা দুঃসংবাদ ওদের সামনে এসে হাজির হয়েছিল। সেদিন বেবিটা পৃথিবীতে আসার আগেই কোনোভাবে পেটের মধ্যেই মারা যায়। মিশমি কান্না করেছিল অনেক। তারপর মৌয়ের কথাতেই ওর বেবিটাকে বুকে জড়িয়ে নিয়েছিল। একই সাথে 2টা দুর্ঘটনার ফলে সেদিন ঈশান অনেক ভেঙে পড়েছিল। তারপর আব্বু আম্মু বাকি স্ত্রী আর মেয়েকে আগলে রেখে বাঁচতে চেয়েছিল, সেজন্য নিজেকে শক্ত করেছিল। তারপর থেকেই সংগ্রাম চলছিল নিজের সাথে। ঈশান বিয়ের পরও মিশমিকে এতটা ভালোবাসত না, কিন্তু মৌকে হারানোর পর থেকে নিজের সবটা উজাড় করে দিয়ে আগলে রেখেছিল মেয়েটাকে। পুরো 6টা মাস বাসার বাইরেও তেমন যায়নি। মেয়ে আর বউকে আগলে রেখেছিল আদরের সাথে। এই ঘটনার পর মিশমি নিজেও অনেকটা ভয় পেয়ে যায়, যার জন্য ঈশানের কাছে সবসময় বেবি আর ওকে আগলে রাখত। এরপর থেকে আস্তে আস্তে দুজনের ভালোবাসাময় সংসার চলতে থাকে। দুজনের ভালোবাসা বৃদ্ধি পায় দিনের সাথে। মৌয়ের মৃত্যুর পর থেকে প্রতি সপ্তাহে, মাসে, এমনকি মৃত্যুবার্ষিকীতে মৌয়ের কবরটা ওরা জিয়ারত করে, আর আজকে তাই করলো। এদিকে মাইশা জানে না ওর আম্মু যে ওকে জন্ম দিয়েছে, সে আম্মু আর বেঁচে নেই। মৌ যাবার সময় মিশমির হাতে মেয়েটাকে দিয়ে বলে গেছিল যেন ওকে দেখে রাখে, ওকে ভালোবাসে, নিজের মেয়ের মতো করে বড় করে। সে কথা পালন করেছে মিশমি, একদম ওর মতো করেই বড় করছে মাইশাকে। কখনো জানতেও দেয়নি ওর আম্মু নেই। মিশমির মাঝে মাঝে নিজেকে খুব বেশি অপরাধী বলে মনে হয়।
সেদিন যদি বেবির জন্য জোর জবরদস্তি না করতো তাহলে হয়তো ছেলেটা এত তাড়াতাড়ি বেবি নিত না, আর এরকম করে ঝামেলাও হতো না। ওই ঘটনার পর আব্বু আম্মু বলেছে ওদেরকে আরেকটা বেবি নিয়ে নিতে, কিন্তু মিশমি ভয়ে আর কখনো চেষ্টা করে দেখেনি। যদি মৌয়ের মতো ও ঈশানকে ছেড়ে চলে যায় তাহলে হয়তো ছেলেটা প্রচণ্ড পরিমাণে আঘাতে জর্জরিত হবে, বাঁচতে পারবে না একা। আর ঈশানের যদি মনে হয় মাইশাকে মিশমি অবহেলা করে, সেজন্য কখনো বেবির কথা বলেনি। ওই বিষয়টা নিয়ে যখন আব্বু আম্মু কথা বলে তখনই মনে হয় যদি বেবির জন্য ওরা পাগলামি না করতো তাহলে আজকে দুজনই ওর কাছে থাকতো। তাই ঈশান কখনো বেবির জন্য ট্রাই করেনি। যাই হোক, এখন ফ্ল্যাশব্যাক থেকে ফেরার পালা। ঈশান কবর জিয়ারতের পর মায়াবী দৃষ্টিতে মৌয়ের কবরের দিকে তাকিয়েছিল। এর মাঝে মাইশার ঘুম ভেঙে গেছে। তারপরই মেয়েটা বাবাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে মামনির কোল থেকে নেমে বাবাইয়ের একটা হাত ধরে ধাক্কা দিয়ে বলতে লাগলো, বাবাই, ও বাবাই, তুমি কাঁদছো কেন? দেখো, তুমি কাঁদলে মামুনি না খুব কষ্ট পাবে। মামুনি না বলে গেছিল তোমরা ভালো থাকবে। আমরা তো ভালো আছি, বলো। মামুনির কষ্ট হবে তুমি কাঁদলে। ঈশান মেয়ের এমন কথাতে ওর সামনে হাঁটু গেড়ে বসে বুকের মাঝে জড়িয়ে নিয়ে চুমু খেয়েছিল অনেকগুলো। তারপর চোখের পানি মুছে দেয়। সেদিন কয়েকটা মাদ্রাসা এতিমখানায় কিছু ছেলে মেয়েদের খাওয়ার ব্যবস্থা করা হয়। ওরা সেখান থেকে সন্ধ্যার মুখে বাসায় ফেরে। বাসায় ফিরতেই আব্বু আম্মু ওদের অনেকক্ষণ বোঝালো আর বলল এসব বিষয় নিয়ে মন খারাপ না করতে। কিন্তু যতবার ঈশান মৌয়ের কবরের কাছে যায় যতবারই মনে হয় মেয়েটা ওর সাথে আরও কিছুদিন সময় পেলে হয়তো আর একটু ভালোবাসতে পারতো মেয়েটাকে। আমরা যাদেরকে খুব বেশি ভালোবাসি তাদের সাথে বেশি দিন কাটানোর মতো সময় সুযোগ হয় না। ঈশানের ক্ষেত্রেও তাই হয়েছিল। এখন মিশমিকে ঈশান মৌয়ের মতো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তারপরও কখনো মেয়েটাকে প্রকাশ করে না। প্রকাশ করলে হয়তো মিশমিও ওকে ছেড়ে চলে যাবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মিশমি মাইশাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তারপর যখনই রুমে নিয়ে আসবে তখনই আম্মু ওকে মিশমির হাত থেকে নিয়ে নেয়। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করে, দেখো মামনি, এখন সময় হয়েছে আরেকটা বেবি নেওয়ার। ইতিমধ্যে 3.5 বছর পড়ে গেছি। এখনও যদি আর একটা বেবির কথা না ভাবো তাহলে ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবে তোমরা। এখন এসব বিষয় নিয়ে কষ্ট আর ভয় পেয়ে যদি চিন্তা করো বেবি না নিলে সব ঠিক থাকবে তাহলে সেটা ভুল। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি ঈশানকে ওই দিনের পর আর বলনি বলে আর ফোর্স করনি বলেই ছেলেটাও এসব নিয়ে ভাবেনি। তোমার উচিত ছেলেটাকে এই ভয় থেকে বের করে আনা। আমি বলছি কি তুমি মাইশাকে আজকে আমার পাশে রেখে যাও আর ঈশানকে দ্বিতীয় বেবির কথা বলো, কারণ মাইশার যে একটা ভাইয়ের খুব প্রয়োজন, আর সেটা হলে আমাদের পরিবারটা পরিপূর্ণ হবে। এখন তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে। ঈশান তোমাকে আগে কতটুকু ভালোবাসতে ও জানে না, তবে এখন যে নিজের থেকেও বেশি ভালোবাসে। মৌ চলে যাওয়ার পর থেকে তোমাকে অনেকটা ভালোবাসে, সেটা প্রকাশ করতে চাই না। তবে ওর কেয়ারিং, ওর ভালোবাসা দেখেও যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি একটা মেয়ে হিসেবে ব্যর্থ ওর ভালোবাসা বুঝতে। আমি জানি আম্মু, তোমার ছেলে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আমাকে এইসব বলে দিতে হবে না। আমি জানি ও ভয় পায়, সেই জন্যই বেবির কথা দ্বিতীয়বার মুখে আনেনি। আর এখন তো আমার আরও বেশি আফসোস হয় এটা ভেবে, আমরা যদি সেদিন পাগলামি না করতাম আর ঈশানের অনার্সটা শেষ হওয়ার পর যদি একে একে বেবি নিতাম তাহলে এমন কিছু হতো না। যাই হোক, কপালে যেটা ছিল সেটা হয়েছে। আমি ঈশানকে আজকেই বলবো, দেখি তোমার ছেলে রাজি হয় কিনা। তবে মনে হয় না এত তাড়াতাড়ি ওকে রাজি করানো যাবে। আচ্ছা, তুমি মাইশাকে নিয়ে যাও, আমি রুমে যাচ্ছি। মিশমি রুমে আসে। ঈশানকে রুমের মধ্যে না পেয়ে ব্যালকনিতে আসতেই দেখে ছেলেটা দাঁড়িয়ে আছে, এক মনে কিছু একটা ভাবছে। তখন মিশমি পেছন থেকে ছেলেটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঈশান বেবি, আমার না কিছু চাই তোমার কাছে। মিশমির কথাতেই ঈশানের ঘোর কাটে। ছেলেটা ওকে ছাড়িয়ে নিয়ে পেছন ফিরে ওকে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে মেয়েটাকে নিজের সাথে লেপটে নেয়। তারপর কোমরে এক হাতে জড়িয়ে ধরে, আরেক হাত মুখের পাশে রেখে কপালে চুমু দিতেই মিশমি ও শার্টের কলারটা দুই হাতে খামচে ধরে।
ঈশান মিশমির ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে গলায় ঘাড়ে কিছুক্ষণ নাক ঘষতে থাকে। মিশমি ভাবতেও পারেনি যে ঈশান এত সহজে ওর কাছে আসবে, ওকে আদর করতে আরম্ভ করবে। ঈশানের এরকম কর্মকাণ্ডে মেয়েটা চুপ করে রইল, কারণ ছেলেটাকে বাধা দিতে চায় না। ছেলেটা যে ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। মিশমির থেকে বাধা না পেয়ে ছেলেটার আদরের মাত্রা বাড়তে থাকলো। তারপর হঠাৎ কিছু একটা ভেবে ওকে কোলে উঠিয়ে নেয়। তারপর রুমে এসে বেডের দিকে আসতে গেলে মিশমি বেশ খানিকটা আদুরে কণ্ঠে ছেলেটার গলা জড়িয়ে ধরে বলতে আরম্ভ করে, ঈশান, আমরা সত্যি একটা ছেলে পাবো চাই। তুমি একটু ট্রাই করো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। আব্বু আম্মু প্রতিনিয়ত বলে যদি একটা ছেলে বেবি হয় তাহলে আমি অনেক বেশি খুশি হব। আমারও তো ইচ্ছে করে মাইশার একটা ভাই আসুক, যে ছোটো ছোটো পায়ে সারা বাড়ি মাইশার মতো হেঁটে বেড়া। তুমি কি চাও না আমাদের একটা ছেলে বেবি হোক? আমি চাই তো, সেজন্য আজকে চেষ্টা করেছি। আমি জানি তুমি এসব নিয়ে আমাকে বলতে ভয় পাও, কিন্তু আমি আজকে আর তোমাকে বাধা দিব না। তোমার কথাটা আমি রাখতে চাই জান, টেনশন করো না, আমরা ট্রাই করব, আর বাদ বাকিটা উপরওয়ালার হাতে। ঈশানের কথাতেই লজ্জায় মিশমির গালগুলো লাল হলো। ঈশান মেয়েটার গালে কপালে চুমু খেলো। তারপর একটা সময় মিশমি নিজে থেকেই ওর ঠোঁটে ঠোঁট মেশালো, আর ছেলেটা কোলে করে নিয়েই মেয়েটাকে নিয়ে গিয়ে তারপর ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলো। তারপর যেটা হবে সেটা ওরাই বুঝে নিক। আমাদের এদের মাঝে থাকাটা খুব বেশি ভালো বলে মনে হচ্ছে না। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।